মাসের মান্থলি আড্ডাতে জয়েন করার জন্য। হ্যাপি নিউ ইয়ার যারা আগে আমার কাছ থেকে আমাদের কাছ থেকে হ্যাপি নিউ ইয়ার পাই নাই। ইটস নেভার টু লেট, এখন মাত্র ফেব্রুয়ারি। আর যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, 21শে ফেব্রুয়ারির একটা ইয়ে আছে ওখানে, তো সেটার জন্য একটা শুভেচ্ছা। প্লাস আমার পার্সোনালি আমার আবার 25শে ফেব্রুয়ারির সঙ্গে একটা বিরাট বড় কানেকশন আছে। আই হ্যাভ লস্ট মাই ক্লোজেস্ট ফ্রেন্ড কর্নেল মজিবুল হক, যার জন্য আমি 21শে ফেব্রুয়ারিটা চাপা পড়ে যায় আমার এই মানে কষ্টের কাছে। বাট তারপরে 21শে ফেব্রুয়ারি ডেফিনেটলি একটা মূল্য আছে। তো 21শে ফেব্রুয়ারি 25শে ফেব্রুয়ারি সবকিছু এই মাসে। তো যাই হোক, আমি সবাইকে ওয়েলকাম করছি যারা জয়েন করেছে এবং যারা পরে জয়েন করবে, আরো ইনশাআল্লাহ আমরা আশা করছি আরো অনেকে জয়েন করবে আগের থেকে। আজকে আমাদের এই আড্ডার মান্থলি আড্ডার প্রথম অংশে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে একটা প্রেজেন্টেশন হবে রেহনুমা করিমের থেকে, এবং ওইটা পরিচালনা করার জন্য তিনজনের একটা কমিটি হয়েছে, নাজমুস সাকিব মডারেট করবে এবং বাকি দুজন মঞ্জুরুল হক এবং কাইয়ুম খান, এরা দুজন থাকবে এই প্যানেল ডিসকাশনে। মঞ্জুরকে অনেকেই আমাদের এখানে চিনে, যারা মঞ্জুর আগে বেশ কয়েকটা আড্ডাতে অংশগ্রহণ করেছিল। সাকিব এই প্রথমবার জয়েন করছে, আর কাইয়ুম খান এই প্রথমবার জয়েন করছে। আমি তিনজনকেই ওয়েলকাম করছি, এবং এই তিনজনই আই বিলিভ ইউএসএ বিভিন্ন স্টেট থেকে জয়েন করছে, সুতরাং তাদেরকে ওয়েলকাম আমাদের ব্রিটিশ কলাম্বিয়ার ইঞ্জিনিয়ারদের এই আজকের আড্ডাতে হেল্প করার জন্য। তো আমি শুধু একটাই রিকোয়েস্ট করবো, মানে জিনিসটা যেন স্মুথলি যায় চলে, এই জন্য যে যারা আমরা যখন কথা বলবো না, আমরা মাইক্রোফোন আমরা মিউট করে রাখবো, যাতে একো বা এই ধরনের কোনো কিছু না হয়। তো আমি এই বলে হাসান করতে চাচ্ছি, যারা যে মডারেট করছে। আমি একটু বলি, ফেব্রুয়ারি মাস অ্যাকচুয়ালি আমি প্রকৃতপক্ষে মা দিবস এবং মাতৃভাষা দিবসের মধ্যে তেমন একটা পার্থক্য দেখি না। তবু এটা শোকের মাস, 21-এর শোক, 25-এর শোক, আর সাম্প্রতিক শওকতের মৃত্যু এই শোকটাকে আরো বাড়িয়েছে। তবুও জীবন থমকে যায় না। আজ আমাদের আড্ডার সেশনের দুটি অংশ। প্রথম অংশে রেহনুমা করিমের বক্তব্য থাকবে ফেব্রুয়ারি মাসে কি বলবো, এটা কি ইমোশনাল ইন্টেলিজেন্স, আবেগী বুদ্ধিমত্তা নাকি মঞ্জুর। তা এই একটা অংশ থাকবে 1 ঘন্টার, সেটা ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে লেকচার, কোয়েশ্চেন আনসার প্লাস একটা প্যানেল ডিসকাশন। আর বাকি অর্ধেক 1 ঘন্টাটা আমাদের এই অতিথিদের জন্য একটা কালচারাল অনুষ্ঠান থাকবে। তা আজ এই লেকচার সেশনে যারা এসছেন, রেহনুমা করিম এবং আরো যারা আমার বন্ধুরা আসছেন এবং যিনি মডারেট করবেন, তারা সকলেই বহু গুণে গুণান্বিত। আমি তাদেরকে নিজের থেকে আর ইন্ট্রোডিউস করতে যাচ্ছি না, কয়েকটা কারণে। তাদের সম্পর্কে ফেসবুকে আমরা পোস্ট দিয়েছি, এবং এদের অনেকেই আমার এত ক্লোজ বন্ধু এবং তাদের প্রত্যেকেরই এত গুণে গুণান্বিত যে আমি বলতে গেলে অনেক সময় নিয়ে নেব, এবং যে সময়টা আমাদের হাতে আসলেই নাই। আর আমরা তো পোস্ট করেছি এবং প্রি ডিসকাশনও আমরা শুনলাম। তা এই ব্যাপারে আমার একটা ভূপেন হাজারিকার কথা মনে উঠলো। ভূপেন হাজারিকা অনেক গুণের অধিকারী ছিলেন, প্রচুর। তিনি অ্যাক্টিভিস্ট ছিলেন, তিনি প্রফেসর ছিলেন, তিনি পিএইচডি করেছেন মাস কমিউনিকেশনে, তিনি গীতিকার, তিনি সুরকার, তিনি কবি, তিনি ফিল্ম ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর। তেমন একটা লোককে যখন প্রশ্ন করা হলো যে আপনার সম্পর্কে কিছু বলুন, তিনি শুধু বললেন আমি জনগণের গান গাই, আর কিছু বললেন না। তাই আমি এখন আপনাদের এক একজনের কাছে যাব, আপনারা আপনাদের সম্পর্কে বলবেন। প্রথমেই ডক্টর রেহনুমা করিম আমাদের বক্তা। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের এই হাইলি এস্টিমড গ্রুপের মাঝখানে আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমি আমার একটু খুব অল্পতে, যেহেতু আমাদের মাত্র 1 ঘন্টা সময়, আমি একটু খুব ব্রিফলি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি পিএইচডি করেছি হেলথ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টে পেন স্টেট ইউনিভার্সিটি থেকে, আর তারপরে জয়েন করি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে 2008 সালে। ওখানে আমি 10 বছর পড়ানোর পরে 2014-15-তে আমি ডিসাইড করি আমার নিজের একটা নন প্রফিট স্টার্ট করব, হিরোজ ফর অল।
আর ওই জন্য আমি তখন পার্ট টাইম ফ্যাকাল্টি হিসাবে নিজেকে ফুল টাইম ফ্যাকাল্টির পজিশনটা ছেড়ে আমি পার্ট টাইম ফ্যাকাল্টি হিসাবে ওখানে জয়েন করি। তো এখন 6 মাস আমেরিকাতে রচেস্টারে আমি থাকি, আর 6 মাস হলো বাংলাদেশে আমার এই এনজিওর কাজগুলো করছি। এটা ইউথ ডেভেলপমেন্ট ফোকাস, যেখানে আমি হিরোজ ফর অলটা চাচ্ছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের নিজেদের পোটেনশিয়ালটা, নিজেদের আইডিওলজি সেইগুলাকে জেনে সেলফ অ্যাওয়্যার হয়ে সে নিজের হিরোটাকে বের করে এনে সবার জন্য হিরো হবে। কারণ আমরা যদি আমাদের নিজের গুণটাকে অন্যদের সাথে শেয়ার করতে না পারি তাহলে কিন্তু এই লাইফের কোনো মিনিং নাই। তো ওইটাই আমার কোর আইডিয়া। আর ওটার জন্য আমি লাস্ট 2017 থেকে অন্ধ বাচ্চাদের জন্য ক্যাম্প অ্যাবিলিটি 3 দিন ধরে অন্ধ বাচ্চাদের জন্য ক্যাম্প, একটা স্কুল আশুলিয়াতে করছি, রেগুলারলি ইউনিভার্সিটি, কলেজ আর ডিফারেন্ট অর্গানাইজেশনে মাইন্ডসেট, ইমোশনাল ইন্টেলিজেন্স, লিডারশিপ এসবের উপরে ডিফারেন্ট ওয়ার্কশপ আর টকও দিয়ে আসছি। আমি রিসেন্টলি একজন আমেরিকার একজন কোচ, ওপ্রা উইনফ্রে আর ESPN এও ছিলেন মোটিভেশন স্পিকার জিম জনসন, ওনার সাথে একটা লিডারশিপের বই লিখছি ইয়াং পিপলদেরকে টার্গেট করে। তো ব্লু প্রিন্ট অফ লিডারশিপ, আর আরেকটা বই আছে চলছে এখন, রিসেট টু রিটার্ন। তো এই সব নিয়ে আমি ব্যস্ত আছি। তো আমি ইকোনমিক্স আন্ডারগ্র্যাড করেছি, নর্থ সাউথের প্রথম ব্যাচ। তারপরে আমি নেদারল্যান্ডসে আরেকটা স্কলারশিপে চলে যাই ওয়াকেনিংটন ইউনিভার্সিটিতে, ওখানে মাস্টার্স করে তারপর পেন স্টেটে PhD করতে। তো এটাই আমার ব্রিফ ইন্ট্রোডাকশন, বাট থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস অপরচুনিটি। অনেক ধন্যবাদ। অত্যন্ত বর্ণাঢ্য ইন্ট্রোডাকশন। আমাদের স্পষ্টই আমি বুঝতে পারলাম আমাদের স্পিকার শুধু অ্যাকচুয়ালি সুবক্তাই নন, তিনি সুশ্রীও বটে। এবার আমি আমার বন্ধু প্যানেল এক্সপার্টে যিনি আছেন মঞ্জুরকে বলবো। মঞ্জুর। আমার নাম মঞ্জুর চৌধুরী। আর একটু আগে সবাই শুনেছেন যে আমি 82-তে বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আন্ডারগ্র্যাড শেষ করলাম। করে আমি বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে অনেক বছর চাকরি করেছি, বছর 10। মাঝখানে 1 বছর আমি নরওয়েতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্পর্কে লেখাপড়া করার জন্য গিয়েছিলাম। এক সময় 94 সালে আমি দেশ থেকে বেরিয়ে দুবাই চলে গেলাম, দুবাই ইলেকট্রিসিটিতে কাজ করার জন্য। তারপরে সেখান থেকে 98 সালে আমি একটা জব নিয়ে আমেরিকাতে চলে আসলাম বউ বাচ্চা নিয়ে। তো তখন থেকে আমেরিকাতে আছি। আর আমার এখন আমি মনে করি আই হ্যাভ 3 ডিফারেন্ট কি বলা যায় প্রফেশনাল আইডেন্টিটি। একটা হচ্ছে আমি টেকনিক্যালি আমি GIS সিস্টেমের উপর কাজ করি, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তো সেখানে কিছুটা জ্ঞান গরিমা হয়েছে আমার, গত অলমোস্ট 30 বছরের কাজ সেখানে। আর তার বাইরে আমি কমিউনিকেশন এন্ড লিডারশিপ এর উপর কিছু প্র্যাকটিক্যাল কাজকর্ম করেছি। আমি টোস্ট মাস্টার্স থেকে কম্পিটেন্ট টোস্ট মাস্টার্স এবং কম্পিটেন্ট লিডার সার্টিফিকেশন নিয়ে তারপর আমি যখন আমার কাজের জায়গায় আসলাম তখন আমি এখানে ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন প্রমোশনের জন্য যে আমাদের একটা কর্পোরেট একটা গোল, সেটার আমি আমার গ্রুপের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি গত 18 বছর ধরে। সেটা একটা ব্যাপার। আর আরেকদিকে IT সার্ভিস ম্যানেজমেন্টের উপর আমি কাজ করি, যেখানে এই কাস্টমার সার্ভিস যার গোড়াতেই alongside technical expertise your people experience or people handling quality, যেখানে ইমোশনাল ইন্টেলিজেন্স একটা বড় রোল প্লে করে, সেগুলো নিয়ে কিছু কাজকর্ম করি আমি। আর এদিকে আমার বিবাহিত জীবনে আমি কত বছর বিয়ে করেছি, বছর ভুলে গেছি এই ফাঁকে, 33 বছর মনে হয়, 33-34 বছর। আর আমার দুটো মেয়ে বিয়ে শাদী করে তাদের নিজেদের মতো করে আছে, আমার কাছাকাছি থাকে। দ্যাটস ইট অ্যাবাউট মি। চমৎকার মঞ্জুর। এবার আমি কাইয়ুম খান। Thank you, Najmul. Thank you very much. আমার নাম আব্দুল কাইয়ুম খান, আমিও বুয়েট 82 ব্যাচের স্টুডেন্ট। আর আমার জীবনটা বেসিক্যালি কেটে গেছে ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টে। আমি ইউনিভার্সিটি অফ কেন্টাকি থেকে PhD করার পরে বিভিন্ন কনসাল্টিং ফার্মে কাজ করে গত 14 বছর ধরে আমি আছি ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেসে।
এখন আমি কাজ করি as chief water budget and analytics section Department of Water Resources এ, এবং আমার প্রফেশনাল গোল হচ্ছে, আমরা বলি, এবং সাকিব অ্যাকচুয়ালি আমাদের সাথে অ্যাকচুয়ালি কনসালটেন্ট হিসেবে কাজ করে, আমাদের জয়েন্ট গোল হচ্ছে to identify where every drop of water comes in to the watershed system in California and where does it go. শুনতে অবশ্য অবাক লাগবে যেটা ক্যালিফোর্নিয়াতে অথবা ইউএসএ তে আমরা এখনো কেন এটা জানি না, বাট এটা আমরা লাইফের মিশন হিসেবে নিয়েছি। আমি হয়তো আরো 6 বছর আছি ইনশাল্লাহ, এই 6 বছরে এটা আমরা শেষ করতে পারি কিনা। আর ইন টার্মস অফ, আমি আসলে সাকিব আমাকে যখন এই প্রোগ্রামটার কথা বললো আমি খুব এক্সাইটেড ফিল করেছি, কারণ ইমোশনাল ইন্টেলিজেন্স আমার মনে হয় এটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল সেট, যেটা মানে মানুষ না ডেভেলপ করলে একটা হোলসাম ইন্ডিভিজুয়াল হওয়া সম্ভব না, এবং লাইফে একটা হোলিস্টিক সাকসেস অ্যাটেইন করা সম্ভব না। সো আমার মিশনও অ্যাকচুয়ালি, আমি এখন জড়িত আছি স্টেট গভর্নমেন্টের একটি প্রোগ্রাম, সংক্ষেপে এটাকে আমরা বলি ক্যাল IPGCA। এটার নাম হচ্ছে, মানে ফুল ইয়ে হচ্ছে ক্যালিফোর্নিয়া ইনোভেশন প্লেবুক ফর গভর্নমেন্ট চেঞ্জ এজেন্টস। এবং এটার মেইন উদ্দেশ্য হচ্ছে, যদিও আমরা ডিরেক্টলি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করি না, কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে স্টেট গভর্নমেন্টকে এমনভাবে ট্রান্সফর্ম করা যাতে করে দে ফুললি আন্ডারস্ট্যান্ড, each and every employee of the state government understands the need of the citizens of California and develop a mindset to provide services to the citizen of California. So এটা আমি এটাতে ইনভলভ থাকাতে আমি খুব এখন এই বছর অ্যাকচুয়ালি খুব ইন্টিমেটলি ইনভলভ আছি, এবং আমরা সেভারাল বেশ কিছু ইনোভেশন প্রজেক্ট নিয়ে কাজ করছি, এবং ডিরেক্টলি আর ইনডিরেক্টলি ইমোশনাল ইন্টেলিজেন্সটা আমাদের এই ট্রেনিংয়ে, স্টেট ওয়াইড ট্রেনিংয়ে একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা নিচ্ছে। থ্যাংক ইউ। কাইয়ুম, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি শুধু ক্যালিফোর্নিয়ায় কেন, পৃথিবীর অনেক জায়গায় একটু পানির জন্য 20-25 কিলোমিটার পর্যন্ত দূরে যায় লোক। তো ওসব লোকদের দিকে একটু দেখো আর কি ভবিষ্যতে। এবার আমাদের অলরাউন্ডার, অনেক প্রতিভার অধিকারী মডারেটর সাকিব, তুমি তোমার সম্পর্কে কিছু বলো, সেই ভূপেন হাজারিকার মতো করে উত্তর দিয়ে। হ্যাঁ, তারপরে তুমি সরাসরি মাইক নিয়ে নাও এবং তুমি অনুষ্ঠানটা শুরু করো। থ্যাংক ইউ নাজমুল। সংক্ষেপে বলি, আমি নাজমুলের সাথে একই সাথে 1982-তে বুয়েট থেকে পাশ করি। সেখানে 1 বছর মাস্টারি করে আমেরিকায় চলে আসি। এখানে এসে ইউনিভার্সিটি অফ কেন্টাকি থেকে মাস্টার্স এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ PhD করি। তারপরে কিছুদিন চাকরি করার পরে আমি নিজে একটা কনসাল্টিং ফার্ম দিই। 12 বছরের মতো সেই কনসাল্টিং ফার্ম রাখার পরে আমি সেটা আরেকটা বড় কোম্পানির সাথে মার্জ করে দিই। এখন সেই কোম্পানির সিনিয়র পার্টনার হিসেবে কাজ করি। আমি ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ ওয়ান অফ মাই কাইন্ড অফ কি ফোকাস এরিয়া, কারণ আমাদের কোম্পানিতে আমাদের স্টাফদেরকে আমি ট্রেনিং এ ইনভলভড ছিলাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড আদার থিংস। সো আই থিঙ্ক ইট বি ইন্টারেস্টিং টপিক। আজকে যারা অ্যাটেন্ডি আছেন তারা সকলেই আশা করি এনজয় করবেন। আমাদের ভেরি ডিস্টিংগুইশড স্পিকার আজকে আছেন। সুতরাং আমি আর সময় নষ্ট না করে let us go to the main presentation. আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এরকম আজকের, যে আমরা প্রথমে প্রেজেন্টেশন শুনবো ডক্টর রেহনুমা করিমের কাছ থেকে। তারপরে আমরা 15 থেকে 20 মিনিটের প্যানেল ডিসকাশন করব, যেখানে ডক্টর কাইম খান এবং মনজুর চৌধুরী এবং আমাদের গেস্ট স্পিকার পার্টিসিপেট করবেন। একটা প্যানেল ডিসকাশন আমরা 15-20 মিনিট চালানোর পরে উইল ওপেন আপ দ্য ফ্লোর ফর দ্য কোয়েশ্চেন্স, যে আপনারা যারা প্রশ্ন আছে বিভিন্ন রকমের সেগুলো আমরা নিব। তো যেটা আমরা চাচ্ছি যে যখন আমাদের গেস্ট স্পিকার কথা বলবেন তখন সকলে মাইক্রোফোনটা মিউট করে নেবেন, যাতে বাহির থেকে কোনো সাউন্ড না আসে। আর ডক্টর রেহনুমা করিমের পরিচয় উনি তো দিয়েছেন, সুতরাং আমি আর কিছু বলবো না। সো লেট আস ওয়েলকাম ডক্টর রেহনুমা করিম to talk about emotional intelligence. Dr. Karim. থ্যাংক ইউ সাকিব ভাই।
আমার গলাটা একটু খারাপ আছে, সুতরাং প্লিজ বিয়ার উইথ মি। আমার ল্যারিঞ্জাইটিস ছিল, এই জন্য আমি কথা বলতে একটু সমস্যা হলে আপনারা একটু এক্সকিউজ করেন। আমি প্রথমে বলতে চাই যে আপনারা সবাই ডেফিনেটলি হাইলি ইমোশনালি ইন্টেলিজেন্ট, নইলে আপনারা সবাই আজকে যে যে পজিশনে আসছিলেন সেই পজিশনে আসতে পারতেন না। আর এই জিনিসগুলো অনেক প্রচুর রিসার্চের মধ্যে বের হয়েছে যে সাকসেস, আমরা যে সাকসেসটাকে ডিটারমাইন করতে চাই, অনেক ক্ষেত্রে আমাদের দেশে এখনো মনে করে যে আইকিউটাই বোধহয় সাকসেসের মেইন মাপকাঠি। কিন্তু রিসার্চে বলা হয়েছে, থাউজেন্ডস অফ রিসার্চে বলা হয়েছে যে ইটস নট আইকিউ, ইটস অনলি 10% আইকিউ যেটা ডিটারমাইন করে সাকসেসকে, আর রেস্ট অফ দ্য 90% আপনার ইকিউ আর এনভায়রনমেন্ট। এই জিনিসটা কিন্তু একটা মানুষকে তার সাকসেসের পথে আগাতে সাহায্য করে। তো ওই জন্য, আর আমি নিজের পার্সোনাল এক্সাম্পল, আমি কিছু পার্সোনাল অ্যানেকডোট থেকেও আমি আমার প্রেজেন্টেশনে অ্যাড করব। আর আপনারাও যদি কোনো এক্সাম্পল থাকে, প্লিজ, দিস ইজ আ ভেরি ইনফর্মাল ইন্টারঅ্যাক্টিভ সেশন, সুতরাং সবাই এনিওয়ান ক্যান জাম্প ইন অ্যান্ড টক। আমি যেটা বলতে চাচ্ছি যে আমি শুরু করেছি, আমি একটু আমার গল্পটা দিয়ে শুরু করি। আমি বাংলাদেশে শহীদ আনোয়ার থেকে SSC, আদমজি ক্যান্টনমেন্ট থেকে এই HSC দিয়েছি। আর নর্থ সাউথে পরে আমি যখন ঢুকি, HSC আর SSC যখন দেই, তখন কিন্তু আমাদের সময় ছিল স্টার মার্কটা, তখন GPA 5 ছিল না, তো সবাই স্টার মার্কের পিছনে দৌড়াচ্ছিল। তো আমার আব্বু একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে ছিলেন। তো আব্বু সবসময় বলতো যে আমি কিন্তু তোমার গ্রেডটাকে প্রাধান্য দিচ্ছি না, আমি প্রাধান্য দিচ্ছি হোয়াট ইউ আর লার্নিং, তুমি কি শিখছো। এই জন্য আমাকে যখন সবাই নোটের পিছনে ছুটতো, নানান ধরনের কোচিং সেন্টারে দৌড়াতো, আমি কিন্তু কোনো কোচিং এ যাইনি। আমার HSC SSC কোনো কোচিং ছাড়া আব্বু আমাকে ম্যাথ পড়াতো। ওই যেহেতু সে ইঞ্জিনিয়ার, সে ম্যাথটা নিয়ে বসতো, অফিস থেকে এসে সন্ধ্যার সময় ম্যাথ নিয়ে বসতো, আর বাকি সবকিছু আমার নিজের মতন করে পড়া। আর যার জন্য আমি SSC তে পেয়েছি শুধু 2টা লেটার, স্টার মার্ক পাইনি, শুধু আমার ম্যাথ আর সায়েন্সে। আর বাকি জিনিস যেহেতু আমি আমার নিজের মনের মাধুরী মিশিয়ে নোট করতাম, কারণ নোট আমি ফলো করতাম না। কারণ আমি শুধু একবার বোধহয় একজনের নোট এনেছিলাম, আব্বু ওটা বলেছিল, তুমি নিজের মতন করে লেখে যদি ফেলও করো তাতেও আমি খুশি, তুমি অন্য জিনিসটাকে কপি করে করবে না, ইউ শুড বি অথেন্টিক। তো এই জন্য আমি কখনো, আই ওয়াজ ব্লেসড যে আমার বাবা মা কখনো আমাকে ওই প্রেশারটা দেয়নি, ওই এক্সেল করো। আই এনজয়েড লার্নিং। তো যদিও HSC SSC তে আমি ওরকম হাই স্কোর পাইনি, 2টা লেটার শুধু ম্যাথ আর বেসে, কিন্তু আমি লার্নিংটাকে এনজয় করেছি। আর সেই জিনিসটা আমি দেখলাম যে কাজ দিল যখন আমি আমার হায়ার এডুকেশন NSU তে ঢুকি। তো NSU তে আমাকে স্কলারশিপে ওরা নেয়, যেহেতু অ্যাডমিশন টেস্টে ভালো করে কম্পিউটার সায়েন্সের হয়ে ঢুকি, কিন্তু আমার মনে ছিল ওখানে হিউম্যান টাচটা পাচ্ছিলাম না, ওই জন্য আমি ইকোনমিক্স মুভ করি, মোর একটু হিউম্যান ইন্টারাকশন। ওইখানে যখন ঢুকি তখন আমি দেখলাম যে আমার সাথে যারা স্টার পেয়ে ঢুকলো তারা কোপ করতে পারছে না, কিন্তু আমি লার্নিংটা ওই ধরনের নর্থ আমেরিকান লার্নিংটা খুব তাড়াতাড়ি কোপ করতে পারছি, কারণ ওখানে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং আর এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এর ব্যাপার ছিল, প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল। আর এটাই কিন্তু আমাদের রিয়েল লাইফে প্রচন্ড দরকার। আর গুগলে, আমি জানি না গুগলে আপনারা জানেন কিনা, গুগলে ইঞ্জিনিয়ার চ্যাড মনি রিসেন্টলি উনি একটা ডেভেলপ করেছে একটা সেশন, সার্চ ইনসাইড ইয়োরসেলফ কোর্স ফর অল গুগল ইঞ্জিনিয়ার, যেটা গুগল ইঞ্জিনিয়ারদের করতে হবে। ওই সেলফ অ্যাওয়ারনেস কি আমাদেরকে মোটিভেট করে, কিভাবে আমি আরেকজনের সাথে কানেক্ট করব, এই জিনিসগুলা ওই গুগলে রেগুলারলি শেখানো হয়। প্লাস AT&T বেলে যখন তারা কোনো ইঞ্জিনিয়ারকে প্রমোশন দেয়, ওই প্রমোশন কিন্তু কত IQ এর উপর ডিপেন্ড করে হচ্ছে না, ওটা হচ্ছে সে ইমেইলে কিভাবে কার সাথে করসপন্ডেন্ট করছে, টিমের সাথে কিভাবে রিয়াক্ট করছে। তো এই জিনিসগুলা এখনকার যুগে খুবই ইম্পর্টেন্ট। কিন্তু যেটা আমি স্যাডলি দেখছি আমাদের ইয়াঙ্গার জেনারেশনের মধ্যেও এই EQ এর একটা অভাব। আমরা ম্যাথ, সায়েন্স সবকিছুর উপরে এত প্রাধান্য দেই স্কুলে, কিন্তু কিভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে হবে, কিভাবে একটা প্রবলেমে পড়ে ভেঙে পড়তে না হয়, রেজিলিয়েন্ট হতে হয়, অ্যাংজাইটি কিভাবে ডিল করতে হয়, স্ট্রেস কিভাবে ডিল করতে হয়, লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট এই জিনিসগুলো কিন্তু আমাদের স্কুলে শেখানো হচ্ছে না। আর যার জন্য আমরা বাংলাদেশেও বলেন, আমেরিকাতেও বলেন, নর্থ আমেরিকাতেও বলেন, হাই লেভেল অফ অ্যাংজাইটি আর স্ট্রেস থেকে ড্রাগ ইউজ, ওপিয়েড ইউজ, ডিপ্রেশন, এই জিনিসগুলোর কিন্তু একটা বিশাল সুইসাইড। আমি ঢাকায় এসে টিনেজারদের মধ্যে হাই রেট অফ সুইসাইডের কথা শুনছি। ওয়ান অফ দ্য রিজন ইজ দে ক্যানট ট্যাকল উইথ দেয়ার ইমোশন। সুতরাং সে যতই ভালো স্টুডেন্ট হোক, যতই হাই IQ হোক,
সে যদি লাইফে ইমোশনকে নিয়ে ডিল করতে না পারে তাহলে কিন্তু লাইফে সে সাকসেস পাতে যাবে না। তো ওইটা বলে আমি যেটা শুরু করতে চাচ্ছি যে আজকে এবার যখন এয়ারপোর্টে আমি নামলাম, এয়ারপোর্টে নেমেই দেখি প্রথমে লাগেজ তুলতে যাচ্ছি যখন, তখন দুইটা লোক পাশাপাশি হেঁটে যাওয়ার সময় একটা ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে দুইজনের মুখ চোখ একদম রেগে গেল, যখন মনে হচ্ছে যে তারা বোধহয় ইন্টেনশনালি একে অন্যকে ধাক্কা দিয়েছে। ওখানে চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি লাগানো শুরু করলো। তো এই জিনিসটাই কিন্তু ল্যাক অফ ইমোশনাল ইন্টেলিজেন্স শো করলো। কোনো কারণ ছাড়া একটা ধাক্কা লাগতেই পারে, ওরা পুরো এনভায়রনমেন্টটাকে নষ্ট করে ফেললো। এরকম কিন্তু শুধু এয়ারপোর্টে না, আমাদের রাস্তাঘাটে, লাইফে, জবে, সব জায়গায় মানুষজন এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। তো এই জিনিসগুলো যখন আমি অবজার্ভ করি তখন আমার মনে হয় যে ইয়েস, উই নিড টু ফোকাস অন ইমোশনাল ইন্টেলিজেন্স। আর 7 বছর আগে আমি বাংলাদেশে প্রথম একটা ওয়ার্কশপে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলি। তো ওটার পরে আই এম ভেরি হ্যাপি যে ওটার পরে নানান ধরনের ট্রেনাররাও ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে এখন কন্টিনিউয়াসলি কথা বলছেন। তো আমি যেটা ভাইয়াকে একটু বলবো যে এখন আমি বোধহয় আগে আপনাদেরকে একটা ইমোশনাল ইন্টেলিজেন্সের কোয়েশ্চেনের ডিস্ট্রিবিউট করেছিলাম। আপনারা ওটা কি সবাই পেয়েছিলেন বা ফিল আপ করার সুযোগ পেয়েছিলেন কিনা? যদি একটু চ্যাটেও আপনারা বলতে পারেন, ইসেও বলতে পারেন, অথবা মাইক্রোফোন আনমিউট করে বলতে পারেন। হ্যাঁ, মাইক্রোফোনটা আমি কাইম বলছি। আমি ওটা ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেনার, সার্ভে অর হোয়াটএভার, আমি ওটা ফিল আপ করেছি এবং জি দ্য রিজাল্টস সারপ্রাইজ মি। আমি যেটাকে ভাবলাম যে আমি ভেরি স্ট্রং, সেগুলোতে আমি স্কোর আমার একটু কম এসেছে, আর যেগুলোতে আমি ভাবিনি অত স্ট্রং সেগুলোর স্কোর একটু হাই এসেছে। আমি জানি না, সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ফর মি। আপনি কি মনে ওটা কি অ্যাকচুয়াল রিফ্লেকশন আপনি কি মনে করছেন যখন আপনি অ্যানসার করলেন ওইগুলো এখন অ্যাকচুয়াল রিফ্লেকশন হতে পারে? I do not know আচ্ছা, to tell you the truth, ওকে। কিন্তু আমার রেসপন্স গুলো আমি একদমই টাইম নেইনি। I did the whole thing in 5 minutes intentionally, কারণ আমি নিজেকে বায়াস করে highly emotionally intelligent শো করতে চাইনি। So whatever came to mind, right away I scored myself, and so it was very interesting. So but আমার মনে হয় অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো হয়তো আপনি আরো ভালো মতো আমাদেরকে এক্সপ্লেইন করতে পারবেন, but it was a very interesting experience for me. So Bhaiya, which was your if you don't mind, which was your strongest domain? My strongest domain was relationship management. Okay, আর weakest কোনটা ছিল? Weakest ছিল আপনার emotional management. Emotional management মানে নিজের ইমোশনের অ্যাওয়ারনেস আর ম্যানেজমেন্টের জায়গাটা। জি এগুলোর আমার সব বেশি অনেক মানে preponderance of score is 2. Okay. Anyone else? Very interesting. না, ওটাই এটা ওই যে সোশ্যাল ইমোশনাল লার্নিং, এখন এটা খুবই চারিদিকে নর্থ আমেরিকাতে খুব প্রমোটেড হচ্ছে। তো অনেক সময় আমরা নিজেরাও নিজেদেরকে তো বুঝতে পারি না, ওইটাই ওই সেলফ অ্যাওয়ারনেস এর জন্য এই ধরনের কোয়েশ্চেনার থেকে অনেক সময় অনেক দিক খুলে যায় আমাদের সামনে। আর কেউ কি শেয়ার করবেন আপনাদের ডোমেইন? আমি এটা ফিল আপ করছি। আমার 4টা ডোমেইনেই আমি দেখি 30 31 30 31। আমি কোনো কিছুই পাই না এর মধ্যে যে আমি কোথায় আছি বা কি আছি। তবে আমি বুঝতে পারতেছি যে আমার বেশ কিছু উইকনেস আছে, এটুকু আমি গাট ফিলিং। যে একটা সিমটম আছে আমার, আমি নিজে ফিল করি, যেমন আমি সবার কাছ থেকে পারফেক্ট ওয়ার্ক আশা করি না, এটা খুব মেজাজটা খারাপ খিটমিট হয়ে যায়। হ্যাঁ, এটা আমার ফিলিংস বলে যে আমার একটু সমস্যা আছে, এই আর কি। রাইট। এনিওয়ান এলস? দুঃখিত, আমি আসলে এই মিটিং এর ইনভাইটটা পেয়েছি ফেসবুকে, তো সেখানে আমি এরকম কোনো লিংক পাইনি। এটা কি চ্যাটে শেয়ার করা সম্ভব? ও আচ্ছা, তাহলে ভাইয়া মডারেটর যিনি আছেন বা ওনার কাছে যদি কোয়েশ্চেনটা থাকে উনি তাহলে ফরওয়ার্ড করে দিতে পারবেন আপনাকে। ধন্যবাদ। নাজমুল, তুমি এটাকে ফরওয়ার্ড করে দিবে সবার কাছে? হ্যাঁ, আমি ফরওয়ার্ড করে দেব। এখনই করে দাও, অথবা চ্যাটে তুমি দিতে পারো এটাকে কপি করে, কিন্তু জানি না। সো এটা অবশ্যই এই টাইমে শর্ট টাইমে হবে না, আমি পরে দিয়ে দেব। হ্যাঁ, আমরা মনে হয় একটু সময়ের দিক থেকে মনে হয় একটু আমাদের কশাস থাকা দরকার। আচ্ছা,
তাহলে সেটা আমি we should move তাহলে forward, হ্যাঁ। ডাইরেক্টলি মুভ ফরওয়ার্ড করছি। তো আমি আজকে যেটা করতে চাচ্ছি, প্রথমে আমরা কেন ইআইটা আমাদের দরকার সেটা নিয়ে একটু কথা বলবো। তো ভাইয়া আপনি যদি ওই থার্ড স্লাইডটা একটু যান, যে হু ডু ইউ থিঙ্ক হ্যাড হায়ার ইকিউ, যেখানে আমি টেসলা আর এডিসনের ছবিটা দিয়েছিলাম। স্লাইড ম্যানেজমেন্টে কে আছে নাজমুল? শাহেদ। Shahed, can you go to the third slide then? You need to share your screen probably, right? একটু বড় করতে পারলে মনে হয় ভালো। গুড। জি, এই থার্ড স্লাইডটা আমি ইন্টেনশনালি, আপনারা যেহেতু সবাই টেকনিক্যাল ফিল্ডের, আই থট যে এই দুইজন পার্সোনালিটির ছবিটা থাকলেই সবচেয়ে ভালো হয়। তো আমি এমনি চ্যাটেও আপনারা বলতে পারেন যে আপনারা কাকে মনে করেন এখানে এই দুইজন সায়েন্টিস্ট, নিকোলা টেসলা আর থমাস আলভা এডিসনের মধ্যে কার হায়ার ইকিউ ছিল? কেউ যদি শেয়ার করতে পারে। একজন বলেছে এডিসন, আমি একজনকে দেখতে পাচ্ছি চ্যাটে, এডিসন। রাইট রাইট। আর কেউ কি বলছে কিছু? কেউ বলতে পারেন, চ্যাট করতে পারেন। এডিসন। কেন আমরা এডিসনকে হায়ার ইকিউ বলছি, এটার আপনার রেশনাল কি কেউ বলতে পারবেন? আমি একটু চিন্তা করি এই লাইটে, আমার কাছে মনে হয়েছে যে টেসলা ইন্টেলিজেন্ট, সে আইকিউ বেশি, সে সবসময় সায়েন্টিফিক জিনিসগুলা প্রপাগেট করছে, থিওরি বা তার চিন্তাধারা দ্বারা। কিন্তু এডিসন সে কিন্তু মার্কেটিং সাইড দেখেছে, তারপরে সে এক্সপেরিমেন্ট করছে, রি এক্সপেরিমেন্ট করছে, অনেক ভুল করছে, ভুলের থেকে শিখছে, তারপরে এই শেখার পরে আগাইছে, আবার ভুল করছে, এইভাবে সে কিন্তু মুভ ফরওয়ার্ড করছে। এই জন্য আমার কাছে ইমোশনালি মনে হচ্ছে যে এডিসন বেশি ইকিউ হতে পারে। আমি একটু বলতে পারি, টেসলা তো একজন, দুজনেই বিজ্ঞানী। টেসলা ছিলেন ফান্ডামেন্টাল সায়েন্টিস্ট এবং তিনি সরাসরি বিজ্ঞানের সমস্যাগুলোকে বৈজ্ঞানিক চিন্তাধারা দ্বারা সমাধানের চেষ্টা করেছেন। আর এডিসন আসলে ছিলেন অনেক ভালো ম্যানেজার। এডিসনের অনেক আবিষ্কারই কিন্তু টেসলার, এবং অনেক সময় টেসলাকে যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যেটা এডিসন দিয়েছিলেন, টেসলা সেটা সলভ করেছে, কিন্তু এডিসন সেটা তার নামে ফাইল করেছে। তো আমি মনে করি টেসলা দুজনেই বুদ্ধিমান, টেসলা বেশি বুদ্ধিমান বৈজ্ঞানিক ভাবে, আর এডিসন একই সাথে সামাজিক ভাবে উনি জানেন কিভাবে কি করতে হবে। উনি ইমোশন ম্যানেজ করতে পারতেন। ইমোশন ম্যানেজমেন্ট। আর যেটা আমরা দেখি যে নিকোলা টেসলা, এমনকি আইনস্টাইনও বলেছিলেন হি ওয়াজ মানে মোর ইন্টেলিজেন্ট দেন মি, এটা আইনস্টাইন নিজে স্বীকার করেছিল। কিন্তু সবচেয়ে স্যাড জিনিসটা হলো উনি এসি আর ডিসি কারেন্ট, এই দুইজনের স্পেশালিটি ছিল। কিন্তু টেসলা যখন এসি কারেন্টই বোধহয় টেসলা আবিষ্কার করেছিলেন, তো টেসলা যখন ওই জিনিসটাকে মার্কেট করতে যাচ্ছিল তখন অনেকেই তার উপর থেকে অপরচুনিটি নিয়েছিল, আর সে ঠিক করে মানুষের মনোভাবগুলো বুঝতে না পারে অনেকবারই ম্যানিপুলেটেড হয়েছিল। এবং তার ইমোশন ড্রিভেন বলে অনেক সময় সে জীবনের শেষ পর্যন্ত কিন্তু সে ওই লেভেল অফ সাকসেসটা মানুষের কাছে অ্যাকোলেটটা পায়নি, যেখানে তার নোবেল প্রাইজ পাওয়ারও কথা ছিল, সেটাও কিন্তু পেল না। কিন্তু এদিকে এডিসন কিন্তু হিউম্যান সোশ্যাল স্কিল যেটা, সেই জিনিসটা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছিল, এবং উনি কিন্তু টেসলার নলেজ গুলাকে নিয়ে কাজে লাগাতে পেরেছিল। তো এই জন্য আমি বলবো যে শুধু আইকিউটা নিলে কিন্তু আমরা লাইফের সাকসেসের দিকে যেতে পারি না, আমাদের ইকিউ, ইমোশনাল কোয়েশ্চেনটা খুবই জরুরি দরকার। এই জন্য নেক্সট স্লাইডে আমি যেটা বলতে যাচ্ছি যে এই নেক্সট স্লাইডে একটা কোট আছে অ্যারিস্টটলের, নেক্সট স্লাইডটায় আমরা যদি যাই, এই জিনিসটা, এই কোটটা আমাকে খুবই পছন্দ করি, যেটা হলো এনিওয়ান ক্যান বিকাম অ্যাংরি, দ্যাট ইজ ইজি, বাট টু বি অ্যাংরি উইথ দ্য রাইট পারসন টু দ্য রাইট ডিগ্রি at the right time for the right purpose and in the right way, that's not easy. আর এই জিনিসটাই আমাদের ফিয়ার, আমাদের ডিফারেন্ট ইমোশন আছে, মানে মোর দেন 400 ইমোশন, ফিয়ার, অ্যাংজাইটি, স্ট্রেস, অ্যাঙ্গার, স্যাডনেস, এই সব জিনিসগুলা কিন্তু আমরা সব সময় বুঝতে পারি না। আর অনেক সময় আমরা আমাদের না বুঝার কারণে অনেক ডিসিশন মেকিং এফেক্ট করে আমাদের সাকসেসকে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো আমার নিজের লাইফ থেকে। আমার যে চেয়ারপারসন ছিল আমার ডিপার্টমেন্টে, উনি ওনার একটা
কোনো ধরনের একটা কমপ্লেক্স ছিল, কালচারাল ইন্টেলিজেন্সটা একটু কম ছিল, কালচারাল ইন্টেলিজেন্স আর ইমোশনাল ইন্টেলিজেন্সটা কম ছিল। তো প্রথম যখন আমি আমার ডিপার্টমেন্টে জয়েন করি, তো সে যেমন এসে আমার সাথে বলছে, সো রেহনুমা ডু ইউ দিস ইজ দ্য প্রিন্টার। সে ধরেই রেখেছে আমরা ব্রাউন স্কিন যারা আমরা ডেভেলপিং কান্ট্রি থেকে আসছি, কোনো কিছু মানে প্রিন্ট বা অ্যাটিটিউড করাতে প্রথমে কিন্তু তার প্রতি আমার একটা নেগেটিভ ইমোশন কাজ করে দিল। তো ওর পরবর্তীতে আমার ওই নেগেটিভ ইমোশনটা কিন্তু একটা মানে হস্টিলিটির মতো চলে যাচ্ছিল। মিটিং এ সে ওপেনলি একটা মানুষকে ধরে সবার সামনে ব্লেম করা, এই জিনিসগুলোও কিন্তু অ্যাজ এ ট্রু লিডার আপনি যদি কারো কোনো ফল্ট পান, ওটাকে ওয়ান অন ওয়ান করে ট্যাকল করতে হয়। সবার সামনে তাকে ছোট করে যখন দেখানো হয় তখনই কিন্তু একজনের ইমোশনের সাথে আরেকজনের ইমোশনের একটা ক্ল্যাশ হয়, আর ওই জায়গাতেই তখন আমাদের প্রোডাক্টিভিটি কমে যায়। তো ইমোশনটা একটা এমনই একটা জিনিস যে আমরা ইঞ্জিনিয়ার বলেন, ডক্টর বলেন, আমরা সবাই কিন্তু হিউম্যান বিং ফার্স্ট, আর এই জন্য ইমোশনটাকে অপারেট করে যদি আমরা কাজ করতে পারি তখন প্রোডাক্টিভিটিটা আমরা রেজ করতে পারি। তো ওইখানে আমি বলবো যে আমার ওই চেয়ারের আরেকটাই ছিল যে যখন আমি অ্যাসেসমেন্ট কোঅর্ডিনেটর ছিলাম পুরো ডিপার্টমেন্টের, অ্যাসেসমেন্ট কোঅর্ডিনেটর। তো যখন আমি প্রেজেন্ট করেছি আমার অ্যাসেসমেন্ট পুরো সব ডিপার্টমেন্টের মধ্যে, তা প্রত্যেকটা ডিপার্টমেন্টের চেয়ার আমাকে বলছে যে তোমারটাই বেঞ্চমার্ক হওয়া উচিত, দিস ইজ দ্য বেঞ্চমার্ক অফ অ্যাসেসমেন্ট। তো সবাই প্রশংসা করছে, কিন্তু আমি দেখছি আমার চেয়ারের মুখ রাগে লাল হয়ে যাচ্ছে, আর আমাকে এসে শুধু আমাকে বললো যে তোমার অন্য হেলথ সায়েন্সের ডিপার্টমেন্টের মতন গ্রাফ না দিয়ে মোর লেখা হওয়া উচিত ছিল। তো আমাকে আমাদের ডিপার্টমেন্টের চেয়ার আমার লিডার প্রশংসা না করে আমাকে যখন শুধু আমার ফল্টটা দেখা শুরু করলো, ওই সময়ও কিন্তু আমার প্রোডাক্টিভিটি আর ক্ল্যাশ শুরু হয়ে গেলো। এর পরবর্তীতে যেটা হয়েছে, এই চেয়ারকে কিন্তু চেয়ার পার্সন যে ডিপার্টমেন্ট হেড থেকেও প্রভোস্ট থেকে অন্যখানে মুভ করে দেওয়া হলো, কারণ কারোর সাথে তার ইমোশনালি বা নেটওয়ার্কিং বা লিডারশিপ স্কিল গুলোকে কাজ করছিল না। তো এই জন্যই আমি বলবো যে ইফ উই আর ইন দোজ ফিল্ডস, আমাদের লিডারশিপ, আমাদের ট্রান্সফরমেশনাল লিডারশিপ প্রমোট করার জন্য, মানুষের সাথে কমিউনিকেট করার জন্য এই জায়গাগুলোকে আমাদের ফোকাস করতে হবে। আর এই জায়গাগুলো চারটা কোন কোন জায়গায় আমাদের ফোকাস করতে হবে তা বুঝার আগে আমাদের আগে জানতে হবে আমরা কি সত্যি ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে আমাদের জানতে হবে কি হবে না। তো নেক্সট স্লাইডটা আমি একটু যদি যাই, সো why do we need EQ? নেক্সট স্লাইডটায় আমি যে এক্সাম্পল গুলো দিলাম, তো নেক্সট স্লাইডে যেমন আছে ডিলিং উইথ রিলেশনশিপ বোথ অ্যাট ওয়ার্ক অ্যান্ড পার্সোনাল লেভেল। আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের ইমোশনটাকে চেক দেওয়া, যে আমরা কি ফিলিংস গুলা আমাদের আসছে, কি ধরনের লেভেলে আমরা মানুষের সাথে কমিউনিকেট করছি, এই জিনিসগুলাকে কিন্তু আমাদের অ্যাওয়্যার হতে হবে, আমাদের নিজেদেরকে চেক করতে হবে। আপনারাও পরে কতগুলো এক্সাম্পল দিতে পারেন, কিন্তু ডিলিং উইথ রিলেশনশিপ বোথ এট ওয়ার্ক এন্ড পার্সোনাল লেভেল, এমনকি আপনারা যারা ম্যারিড আপনারাও ওটাও দেখবেন যে আপনাদের স্পাউস জন্য কোনো কিছু করেছে, ওটা আপনারা বাসায় এসে কি ছোট্ট একটা অ্যাপ্রিসিয়েশন করলে অনেক ডিফারেন্ট একটা চেঞ্জ আসতে পারে পুরো আপনাদের পুরো ফ্যামিলি লাইফটার মধ্যে। তো এই ছোট ছোট জিনিসগুলো, আমাদের ছোট্ট অ্যাপ্রিসিয়েশন, গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ, এই জিনিসগুলোও যখন আমরা মাঝে মাঝে ইগোর জন্য দেই না, আর ইগো জিনিসটাকেও আমি একটা বলবো যে ইজিও, এজিং গড আউট, ইগোটাকে আমরা যখনই আমরা হায়ার প্রেফারেন্স দিয়ে যে কেন সে ভালো কাজটা করলো না, কেন সে আমার মতন করে কাজটা করলো না, আমি সুপিরিয়র টু এভরিথিং, এইসব জিনিস যখন চিন্তা করি তখন কিন্তু প্রবলেম আর ক্ল্যাশ আর ইমোশনাল স্ট্রেস ক্রিয়েট হয়। তো এটার জন্য আমাদের যেমন এখানে বলছে যে ডিলিং উইথ চেঞ্জেস, আমাদের লাইফে আমরা জায়গা বদল করছি, লাইফের অনেক ডিফারেন্ট চেঞ্জেস আসছে, ওই চেঞ্জ গুলোর সাথেও কিভাবে আমরা মিট করব। গতকালই আমার এক ফ্রেন্ড, সে ডিফারেন্ট মাল্টিন্যাশনালে কাজ করতো, সেই মাল্টিন্যাশনাল থেকে কাজ করে বাংলাদেশে আসছে, এখন সে 2 বছর বাংলাদেশে কাজ করে কোনো বাংলাদেশের অর্গানাইজেশন গুলোর সাথে অ্যাডাপ্ট করতে পারছে না, এই জন্য সে জব ছেড়ে দিল, বললো আমি আমার মতন ওই রকম কেন সিস্টেমটা নাই। কিন্তু আমাদের বুঝতে হবে বাংলাদেশ ইজ এ ডিফারেন্ট কালচার, আমেরিকা, ইন্ডিয়া, সিঙ্গাপুর ইজ এ ডিফারেন্ট কালচার। তো ওই জিনিসটা মাথায় রেখে যদি আমরা কাজ করি তখন কিন্তু জিনিসগুলোকে মোর অ্যাডাপ্টেবল হয়ে যায়, কিন্তু হি ইজ নট বিং এবল টু অ্যাডাপ্ট টু দিস চেঞ্জেস। সো ইমোশনস আমাদেরকে ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদেরকে ওই জায়গাতেও হেল্প করবে। ফিল মোটিভেটেড, আমরা কারা কারা, অনেকেই আমি দেখছি যে যখনই কেউ যাচ্ছে যে এভরিবডি ইজ ওয়েটিং ফর স্যাটারডে অর সানডে, আর বাংলাদেশে হলো ফ্রাইডে অর স্যাটারডে।
they are not enjoying job at all. যে অফিসে যাচ্ছে শুধুমাত্র to earn their living, মেজাজ একজনকে দেখছি মেজাজ বিগড়ে হয়ে আছে, অফিসে ঢুকেই তাদের অ্যাটিটিউড হলো নেগেটিভ, যে আই এম অ্যাংরি, এই আজকে এই সব মানুষগুলোর সাথে আমার আজকে ঝগড়া লাগবে। আগেই আমি যদি ওরকম মাইন্ডসেটটা নিয়ে অফিসের দিনটা স্টার্ট করি, তাহলে অটোমেটিকলি যে কোনো জিনিসেই কিন্তু আমাদেরকে রাব করলে আমরা ইরিটেটেড হব আর অ্যাটিটিউড আমাদের খারাপ হয়ে যাবে। আগেই যদি আমি বলি যে আমি সব বুঝছি আর কেউ কিছু বুঝে না, ওরকম অ্যাটিটিউড নিয়ে আমি একটা ওয়ার্ক প্লেসে ঢুকলাম, তখনই কিন্তু আমার সারা অন্যদেরকে অ্যাপ্রিসিয়েশন করার জিনিসটাই আমার চলে যাবে। আর আরেকটা জিনিসও আমার দেখতে হবে যে প্রত্যেকটা মানুষ নানান ধরনের ব্যাগেজ আর ইমোশন নিয়ে কাজে আসছে। আমরা যেভাবে আমাদের জিনিসগুলোকে দেখি ওইটা কিন্তু আমরা আরেকজনের উপর রিফ্লেক্ট করতে পারি না। আমি ইউএস এম্বাসিতে একটা ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে একটা প্রোগ্রাম করছিলাম, ওয়ার্কশপ দিচ্ছিলাম। তো আমেরিকানদের সাথে একবার করতে হচ্ছিল, বাংলাদেশের সাথে আরেকবার। তো একজন আমেরিকান বললো যে আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ক এথিক অফ বাংলাদেশি পিপল। আমি বললাম যে ক্যান ইউ এক্সপ্লেইন মোর? তখন সে বললো যে আমি ইমেইলে তাকে বললাম যে এই কাজটা আমাকে এই 7 দিনের মধ্যে করে দিতে পারে, 7 দিন পরে আমি তাকে যে বললাম কাজটা কোথায়, সে কিছু করলো না, এইরকম শুধু হতেই থাকে। তখন আমি যেমন বললাম যে ওই মানুষটার সাথে কি আপনি কোনোদিন পার্সন ওয়ান টু ওয়ান কথা বলেছেন, কোনোদিন একসাথে বসে কফি খাওয়া বা তার লাইফ সম্পর্কে জানা এইগুলো কি কখনো করেছেন কিনা? বলে নো, আই ডোন্ট ইভেন নো দ্য পার্সন, আই ডিডন্ট ইভেন ট্রাই টু নো দ্য পার্সন। আমি বললাম যে আর বাংলাদেশে আরেকটা কালচার আছে, ইমেইল মাঝে মাঝে ইমেইলে সবসময় আমরা কমিউনিকেশনটাকে ওইভাবে ইন্টিগ্রেট করি না, যদি না ফেস টু ফেস একটা ইন্টিগ্রেশন হয়, তো ওই জিনিসটা হলে এফেক্টিভ আরো হয়। তখন আমি তাকে বললাম যে ওয়াই ডোন্ট ইউ ট্রাই দিস? তো পরবর্তীতে আমাকে সে ইমেল করলো যে সে ওই মানুষটার সাথে কফি খেলো, তার লাইফেও নাকি ফ্যামিলি লাইফেও একটা ক্রাইসিস চলছিল, ওই জন্য সেই কাজগুলো দিতে পারেনি, নাও হি আন্ডারস্ট্যান্ডস। তো এই জন্য আমরা কিন্তু অনেক সময় উই জাম্প ইনটু কনক্লুশন which is not always correct. সুতরাং একটা মানুষকে আমাদের জানতে হবে আমাদের নিজেদের ধ্যান ধারণা আরেকজনের উপরে আমরা অ্যাম্পলিফাই করতে পারি না। So to feel motivated we need to create that environment. আর আমি যখন সকালবেলা কাজে যাই আমি কিন্তু আগেই নিজেকে সব ফেসবুক সবকিছু থেকে আলাদা করে আমার ইমোশনটাকে আগে কন্ট্রোলে আনি। এক কাপ কফি বা চা নিয়ে বসে চারিদিকটা দেখছি, গাছপালা দেখছি, পুরা থটস গুলাকে নিজের দিকে নিয়ে আসি, ইন্টিগ্রেট করি, দেন আই স্টার্ট 1 hour is for me and then I start my work. আর ফেসবুক নোটিফিকেশন এগুলো সবকিছু বন্ধ করে রেখেছি যাতে আমাকে আমার ইমোশনে অন্য কোনো জিনিস স্ট্রেস ফ্যাক্টর ওভাবে আসতে না পারে। যখন আমি চাবো তখন আমি ওই 1 ঘন্টা দিনে আমি ফেসবুক দেখতে ঢুকবো। তো এই ধরনের ম্যানেজমেন্ট গুলো আমরা যখন করি আমি দেখেছি যে আমার প্রোডাক্টিভিটি লেভেল অনেক হাই হয়ে গেছে এবং দিনটাকেও আমি আরো বেশি অ্যাপ্রিশিয়েট আর এনজয় করছি। সো আমাদের ব্রেইন কিন্তু সবসময় স্ক্যান করছে নানান ডিস্ট্রাকশনের, আর সবসময় ফিয়ারফুল জিনিস, এই জিনিস ওই জিনিস এগুলা খুঁজে বেড়াচ্ছে। তো ওইটাও আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের একটাই, আমরা কিভাবে উই ম্যানেজ দোজ থিংস, কিভাবে আমরা সেলফ অ্যাওয়্যার হব। So একটা কোট আছে যে 10% is what happens to us and 90% is how we react. তো আমাদের খুব কনসিয়াসলি অবজার্ভ করতে হবে how we are reacting. 10% কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে, আর 90% যে জিনিসগুলো আমরা ক্রিয়েট করছি সেটা হলো আমাদের ইমোশন দিয়ে আমরা ওটা রিয়াক্ট করছি। তো নেক্সট যেটা আমি কুইকলি আবার চলে যাচ্ছি, তো কুইকলি মুভ করছি। তো নেগোসিয়েশন উইথ পিপল অন ডিজাইনস এন্ড কন্ট্রাক্টস, আপনারা ইঞ্জিনিয়াররা খুবই এটা ভালো মতন জানেন যে একটা মানুষের সাথে বসে যখন তাকে কোনো কিছু বুঝাচ্ছেন বা কন্ট্রাক্টের দিকে যাচ্ছেন, তখন ওই মানুষটার সাথে কমিউনিকেশন আর র্যাপোর্ট বিল্ডিংটা খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। টু বিকাম ট্রান্সফরমেশনাল লিডার, if we want to see changes in others, আমাদের মধ্যে নিজেদের মধ্যে আগে চেঞ্জটা আনতে হবে, আর we have to lead by examples. ওই জন্য ট্রান্সফরমেশন লিডার হওয়ার সময় আমাদের কিন্তু নিজেদের প্রত্যেকটা থটস আইডিয়াস এগুলাকে আগে দেখতে হবে, তারপরে আমি ওটা প্রজেক্ট করব আরেকজনের উপরে। নেক্সট হলো টু প্লিজ গো অ্যাহেড। রাহনুমা, আমাদের মনে হয় একটু স্পিড আপ করা দরকার। আই এম সরি টু ইন্টারাপ্ট, কেন আমার মনে হয় এর সময় লিমিট আছে। I have been informed by the organizer. তাহলে আমি নেক্সট স্লাইডটাই চলে যাচ্ছি। তো এখানে যদি আপনারা কন্ট্রিবিউট করেন যে why do you think engineers need higher EQ? আমরা মনে হয় কি এভাবে কন্ট্রিবিউট না করে আমরা আপনার প্রেজেন্টেশনটা মনে হয় শেষ করলে বেটার হয়, দেন উই ক্যান ওপেন আপ দ্য প্যানেল ডিসকাশন, অর্গানাইজড হবে তাহলে। ঠিক আছে তাহলে। তো এখানে আমি যেমন আরেকটা আমি কেন ইঞ্জিনিয়ারদের হায়ার ইকিউ দরকার,
তো এখানে স্লাইডটার মধ্যে আমি ইচ্ছা করে ওই পয়েন্টগুলো রাখিনি যাতে আমি কনভারসেশনটা রাখতে পারি, কিন্তু আমি বলছি যে একটা জিনিস হলো যে আপনারা এখন এক দেশ থেকে আরেক দেশে কালচারাল একটা ডিফারেন্সের মধ্যে আছেন, আর যখন ওই কালচারাল ডিফারেন্সের মধ্যে যায় আমাদের কিন্তু ডিফারেন্ট মানুষের মেন্টালিটিটা বোঝার জন্য, আমাদের ইমোশনটা বোঝার জন্য আমাদের ওই ইন্টেলিজেন্সটা দরকার। তো নেভিগেটিং অ্যামিডস দ্য কালচারাল ডিফারেন্সেস ওটা একটা দরকার। ডিসিশন মেকিং এর জন্য আপনারা কন্টিনিউয়াসলি আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা দরকার। সরি, প্রবলেম সলভিং ওটা আরেকটা। আর আমি তো বলেছি কমিউনিকেটিং এন্ড কোলাবোরেটিং। আরেকটা আমি এক জিনিস বলবো, পজিটিভ ইমোশন। আপনাদের অপটিমিজম যদি ইকিউ এর মাধ্যমে আপনারা অপটিমিস্টিক হতে পারি, তাহলে কিন্তু অনেক প্রবলেম আমরা সলভ করতে পারি। আমি একটা ইন্টারেস্টিং সার্ভে দেখলাম যে এখন অনেক অর্গানাইজেশন, গুগল থেকে শুরু করে অনেক অর্গানাইজেশন, ওদের কোয়েশ্চেনারে, ইন্টারভিউ কোয়েশ্চেনারে কয়েকটা কোয়েশ্চেন থাকে অপটিমিজম মেজার করার জন্য, কারা কত বেশি অপটিমিস্টিক। আর ইন্টারভিউ এর পরে তাদেরকে কিন্তু অপটিমিস্টিক ইন্ডিভিজুয়ালদেরকে তারা হায়ার করছে মোর, কারণ যারা অপটিমিস্টিক তারা ওই ফেইলিয়ারটাকে বড় করে দেখে না। তারা মনে করে যে ফেইলিয়ার হবে, আমি শিখবো আবার উঠবো। তো আমি একটা খুব ইন্টারেস্টিং পেয়েছিলাম, ফেইল ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। এই জিনিসটা যদি আমরা ভিতরের মধ্যে ঢুকাতে পারি তাহলে অনেক ডিফারেন্ট ভাবে আমরা ইমোশনটাকে দেখতে পারি। তো ওই জন্য পজিটিভ ইমোশন একটা ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা আমাদের কগনিটিভ ম্যাটেরিয়ালস কে বেটার ইন্টিগ্রেটেড করতে হেল্প করে। নেক্সটে আমি যেটা বলবো যে আমাদের এই জিনিসগুলো আপনারা যখন আপনাদের ইমোশন নিয়ে কোনো ইমোশনটা আপনাদের ট্রিগার করছে, গিভ আ লিটল বিট টাইম টু আন্ডারস্ট্যান্ড যে কেন এই জিনিসটা আমি ফিল করছি, কেন আমি অ্যাংরি হচ্ছি। হয়তো একটু লিখে ফেলেন এই যে অ্যাঙ্গারের পিছনে কি আছে। অ্যাংরি হয়ে আমি ওই ইমেইলটা কি পাঠাবো? আমি যেমন যদি কারো উপরে একটা খুবই একটা ইমেইল আসলো যেটা অফেন্সিভ, তখনই আমি লেখা শুরু করে আমি পজ করে টেবিল থেকে উঠে ওটা ইনবক্সে সেভ করে, ড্রাফট সেভ করে আমি চলে গিয়ে নেক্সট ডে এসে যখন ইমেলটা আবার দেখলাম যে অনেক কিছুই আমার রিডান্ডেন্ট, ওখানে দেওয়ার দরকার নাই, ইট ওয়ন্ট অ্যাড ভ্যালু টু দ্যাট পারসন বা আমার ইন্টারাকশনে, তখন মোটামুটি ডিলিট করে আবার অন্যরকম করে একটা ইমেল করলাম। তো আমাদের ইমোশন কিন্তু আমাদেরকে অনেকভাবে ওই মুহূর্তে উই হ্যাভ টু চেক আওয়ার ইমোশন অ্যান্ড ইম্পালসেস। সো ইম্পালসটা কন্ট্রোল করে আমরা যদি কমিউনিকেট করতে পারি তাহলে কিন্তু অনেকভাবে আমরা ওই সাকসেসের দিকটায় যাব। তো আমি নেক্সট স্লাইডটার মধ্যে এগুলো আপনারা স্লাইডগুলো শেয়ার করতে পারেন। তো আই উইল মুভ টু দ্য দেখবেন যে ক্যান উই ট্রাস্ট আওয়ার ফিলিং, আর উই ওপেন টু আদার পিপলস ফিলিং। তো নেক্সট স্লাইডটায় কিছু সাইন্স অফ লো ইমোশনাল ইন্টেলিজেন্স। আমরা আরেকজনের কথা শুনছি না, উই আর ভেরি আর্গুমেন্টেটিভ অল দ্য টাইম, ব্লেমিং আদার্স, এটাও আমাদের একটা যেমন টেন্ডেন্সি যে অন্যজনদেরকে ব্লেম করা, আর ইমোশনাল আউটবার্স্ট। এই জিনিসগুলো যদি আপনারা দেখেন আপনাদের মধ্যে আছে, তাহলে দ্যাট মিনস ইউ ক্যান ওয়ার্ক on improvement, you can move forward on your emotional intelligence. আর এই জন্য আমি ডেফিনেশনটা আর বলছি না, আপনারা ওটা ড্যানিয়েল গোলম্যান 1995 এ ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে বিশাল রিসার্চ করেন, ওটা কন্টিনিউ করছেন, কিন্তু 1990 তে প্রথম এই ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের এই সবাই জানতে পারি সেথ এন্ড মায়ার্স, এই দুজনের কাছ থেকে। আমি পরের স্লাইডটা থেকেও স্কিপ করে আমি হাউ ডু ইউ নো দ্যাট ইউ নিড টু ওয়ার্ক অন ইআই এখানে যেমন যাচ্ছি। তো এই স্লাইডটা আপনারা যদি সবার সাথে শেয়ার করেন তাহলে দেখতে পারবেন যে হাউ অফেন ইউ ফিল দ্যাট আদার্স ডোন্ট গেট দ্য পয়েন্ট দ্যাট ইউ মেক। অন্যরা আপনার পয়েন্টগুলো বুঝতে পারছে না, আপনার কোনো কিছু নতুন জিনিস নিতে আপনি ভয় পাচ্ছেন, ইউ আর জাজমেন্টাল এন্ড ক্রিটিসাইজ করছেন সবাইকে, ইউ আর নট মাইন্ডফুল অফ আদার পিপলস ফিলিং, in adversity you give up too easily. তো এখানে কিছু জিনিস দিয়েছে যে এগুলা যদি আপনাদের মধ্যে দেখা যায় তাহলে you need to work on your self awareness and also self emotional management আর relationship management. আমার ইউজুয়ালি এই ওয়ার্কশপ গুলো 3 ঘন্টার হয়, এই জন্য আমি কুইকলি মুভ করছি, বেশি আমি ডিসক্রিপশন দিতে পারবো না। আপনার এই ডোমেইনটা খুবই ইম্পর্টেন্ট। আমি ইমোশনাল ইন্টেলিজেন্স ডোমেইন এন্ড কম্পিটেন্সিস, 4টা মেজর ডোমেইনে আমাদের কাজ করতে হয় ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে। সেটা হলো সেলফ অ্যাওয়ারনেস, আমরা আমাদের ইমোশনটাকে বোঝার জন্য, কিভাবে আমরা আরেকজনের ইমোশনের সাথে রিঅ্যাক্ট করছি এগুলাকে বোঝার জন্য আবার সেলফ ম্যানেজমেন্টে যাব, যেখানে অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেশন, পজিটিভ আউটলুক ওগুলাকে চিন্তা করতে হবে। সোশ্যাল অ্যাওয়ারনেস, এখানে এমপ্যাথিটা ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা মানুষকে আরেকজনের জুতায় নিজেকে প্লেস করে আমার বুঝতে হবে যে আমি ওই জিনিস সিচুয়েশনে হলে কি হতো।
তো ওইভাবে যখন আমরা দেখবো অনেক কিছু কিন্তু আমরা নতুন ভাবে রিয়াক্ট করতে শিখবো। তো এমপ্যাথিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস নট সিম্প্যাথি। সিম্প্যাথি ইজ ডিফারেন্ট, যে ওহো তার খুব কষ্ট হচ্ছে, ওইটা দেখে কোনো অ্যাকশন নিলাম না। কিন্তু এমপ্যাথি হলো কারো কোনো প্রবলেমটাকে দেখছি এবং তারপরে আই উইল টেক ইনটিউটিভ অ্যাকশন টুয়ার্ডস ইট। ওই জিনিসটা যখন করব সেটা হলো এমপ্যাথি। সো ইটস আ লিটল ডিফারেন্ট দেন সিম্প্যাথি। আর র্যাপোর্ট বিল্ডিং এর জন্য আমাদের ওই জিনিসগুলো, সোশ্যাল স্কিল গুলোকে আমাদের ডেভেলপ করতে হবে। তো আমি ইউজুয়ালি এটা ধরে ধরে ডিফারেন্ট এক্সাম্পল দিতাম, কিন্তু আমি ওটা দিচ্ছি না। রিলেশনশিপ ম্যানেজমেন্টও হলো আরেকটা ইম্পর্টেন্ট ডোমেইন। কিভাবে আমরা ইনফ্লুয়েন্স করব, আমাদের ইমোশন দিয়ে কিন্তু ইনফ্লুয়েন্স করব। আম আই লাইকেবল অর নট, সেই জিনিসটাও কিন্তু আরেকজনকে ইনফ্লুয়েন্স করবে। কিভাবে পজিটিভলি আমি কথা বলছি, আমি কখন হাসছি, একটা মানুষের ইমোশন দেখে কিভাবে রিয়াক্ট করছি, এই জিনিসগুলা খুবই ম্যাটার করে। আমি এখানে ছোট্ট শুধু একটা স্টোরি বলবো, কারণ স্টোরি দিয়ে মানুষকে বেশি বোঝানো যায়। আমাদের অর্গানাইজেশনে হিরোজ ফর অলে মাশরাফি হলো ওয়ান অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর, কিন্তু মাশরাফিকে পাওয়ার জন্য আমার মানে প্রচুর একটা হিউজ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তো অনেক কিছু করার পরে যখন আমি মাশরাফির একটা প্রোগ্রাম ছিল, একটা শুটিং ছিল রাজেন্দ্রপুরে, তো ভোর 6টায় ওখানে যে কাজ করছি। তো সেদিন আবার বাংলাদেশের মাশরাফির শ্রীলঙ্কার একটা গেমে হাত ভেঙে এসে পড়েছে। তো ওখানে ও ছিল, তো টিমটা হলো বাংলাদেশের টিমটা হলো শ্রীলঙ্কায়, আর গোহারা হারছিল তখন ওই মুহূর্তে। স্কোর ওয়াজ ভেরি ব্যাড। আর ওই সময় আমার সাথে আরেকজন যে ছিল বলে কি, তুমি যে বলো ভাইয়াকে বলো আমরা কি কারণে আসছি বা এই করছি। তখন আমি ডিসাইড করলাম যে না, মাশরাফি তখন ফোনে স্কোর দেখছে আর তার মেজাজ খারাপ, সে তুমকে গালিগালাজ করছে করছে। তো ওই সময়টা ওয়াজ নট দ্য রাইট মোমেন্ট ফর মি টু প্লেস আমার বক্তব্যগুলা। তো ওই জন্য আমি তখন ওয়েট করলাম লাঞ্চ টাইম পর্যন্ত, যে এখন না। তো লাঞ্চ টাইমে সবাই খাওয়া দাওয়ার পরে তখনও শুটিং হচ্ছে, এগুলো হচ্ছে। তো তখন দেখছি যে আমার আরেকটা মিটিং এ যেতে হবে। তখন আমি দেখলাম যে মাশরাফি সবসময় ওর 10-15 জন ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করে। তো ওই ফ্রেন্ডদের কাছে আমি সোজা যে একটা কমলা নিয়ে তাদের সাথে বসে গল্প করা শুরু করলাম যে আমি কি করছি না করছি। আর ওখানে একজন ফ্রেন্ড ছিল বাবলু ভাই, যে আমি বইয়ের মধ্যে পড়েছিলাম যে বাবলু ভাই যা বলবে আমি ওই বাবলু ভাইয়ের কথা আমি কখনো ফেলতে পারবো না। তখন আমি বাবলু ভাইকে টার্গেট করে কথাগুলো বলার পরে বাবলু ভাই শুধু বললো, আপু দাঁড়ান আমি দেখছি। আমি যখন বললাম যে আমার সময় নাই, সেই শুটিং থেকে মাশরাফিকে ধরে এনে আমার সাথে বসিয়ে দিল। আর তখন আমি যখন আমাদের আইডিয়াস গুলা বললাম, তখন মাশরাফি বললো যে আপু আপনি যে কাজ করবেন আমি সাথে আছি। তো ওইখানে আমার অনেকগুলো ইমোশনাল ইন্টেলিজেন্সের স্কিল গুলাকে কাজে লাগাতে হচ্ছিল। কখন আমি মাশরাফিকে বলবো, কোন সময় ওর মুড ভালো, কে ওর কাছের মানুষ, কার থ্রুতে আমার বলবো। তো আমরা যদি ন্যাভিগেট করতে যাই এই সব জিনিসগুলোকে কিন্তু আমাদের অবজারভেন্ট হতে হবে। তো রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার ওয়ার্ক এন্ড ইন আওয়ার লাইফ। সো নেক্সট, আমি অলমোস্ট শেষের দিকে হয়ে যাচ্ছি। আরেকটা জিনিস আমি বলবো যে আপনারা যারা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আরো রিসার্চ ইনশাল্লাহ আরো পড়বেন, আরো রিসার্চ করবেন, কিন্তু দ্য ওয়ার্ডস ইউ চুজ, আমরা যে কথাটা বলি সেটা কিন্তু আমাদের অ্যাকশনকে এফেক্ট করে। তো এখানে আমি কিছু রিঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ আর প্রোঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ দিয়েছি। আমি পুরাটার মধ্যে দিয়ে যাচ্ছি না, কিন্তু ল্যাঙ্গুয়েজ, আমি আই মাস্ট কথাটা আর আই প্রেফার কথাটা, এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্ট মাইন্ডসেটটা কাজ করবে। আই ডোন্ট হ্যাভ টাইম এর জায়গায় আমি কি বলতে পারি, আই ক্যান্ট, আমি ক্যান্ট বললে কিন্তু আমি আর জিনিসটা পারছি না, বাট আই চুজ নট টু ডু ইট ইজ আ ডিফারেন্ট ওয়ে। সো কিভাবে আমি মানুষের সাথে কমিউনিকেট করব, কোন ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করব, ওটাও কিন্তু আমাদের ইমোশনের উপরে একটা এফেক্ট করে। তো এটা হলো ওয়ান অফ দ্য সেলফ অ্যাওয়ারনেস এ, যে আপনি কি প্রোঅ্যাক্টিভ নাকি রিঅ্যাক্টিভ মানুষ। আর সেলফ অ্যাওয়ারনেস, অ্যারিস্টটল বলেছে নো দাই সেলফ, এটার উপরে বড় কিছু নাই। তো আমি যখনই আমার নিজেকে জানা শুরু করব তখনই কিন্তু অনেক কিছু আমরা ওপেন হয়ে যাবে। তো একটা ছোট্ট অ্যানেকডোট বলছি যে আমার বাসায় আমার আম্মু আর বুয়ার মধ্যে সবসময় ক্ল্যাশ হতে থাকে। তো আমি যখন আম্মুকে বললাম যে তুমি সকালবেলা যখন বুয়া ঘুম থেকে উঠে তখনই তাকে ব্লেম করে কথা না বলে আস্তে আস্তে দিনটা যাক, তারপরে তার ভুল ত্রুটিগুলো ধরাবে, আর বি পজিটিভ। প্রথমেই তুমি যদি নেগেটিভ দিয়ে শুরু করো তখন বুয়াও যায় রেগে, আম্মুও যায় রেগে, দুইজনেরই তখন ক্ল্যাশ হওয়া শুরু করে। সো হাউ টোন অফ ল্যাঙ্গুয়েজটা ইজ ম্যাটার্স, হাউ উই কমিউনিকেট। তো এখানে আমি লাস্টে হাউ টু ইনক্রিজ ইউর ইআই, তো ইউটিলাইজ ইউর অ্যাসার্টিভ স্টাইল অফ কমিউনিকেশন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কোনটা অ্যাসার্টিভ। আর এই জন্য আমাদের আবার আই রেড থাউজেন্ডস অফ বুকস অন মাইন্ডসেট,
ক্যারল ডুয়েকের মাইন্ডসেট বইটা, গ্রোথ মাইন্ডসেট এন্ড ফিক্স মাইন্ডসেটটা আপনারা যারা সময় পাবেন একটু পড়বেন, যে কিভাবে আমরা গ্রোথ ফিক্স মাইন্ডসেট চিন্তাধারা আমাদেরকে ইমোশন গুলাকে নিচু করে ফেলে, আর গ্রোথ মাইন্ডসেট ইমাজিন ওই আইডিয়াস গুলো আমাদেরকে ওয়ার্ল্ডটাকে ওপেন করে দেয়। আর আই হ্যাভ সিন দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্কিং ইন মাই লাইফ ফর দিস লাস্ট 7 years। আমি যখন গ্রোথ মাইন্ডসেটটা অ্যাপ্লাই করছি, আমার এক একটা দরজা কিন্তু খুলে যাচ্ছে। আর আই নেভার বিন, আমার কোনো স্ট্রেস ম্যানেজমেন্টে আমি এখন আই বিকেম এক্সেলেন্ট। কোনো কিছু স্ট্রেস হলে আমি বললাম এটার সাথে এই রিয়াকশনটা কি করা উচিত হবে, এটা করে কতটুকু অ্যাড ভ্যালু হবে, এইসব চিন্তা করে আমি যখন নিজেকে চেক করি আর 5 4 3 2 1 আমি একটা টাইম দেই, কিছু ইম্পালস আসলে ওটাকে রিয়াক্ট করার আগে 5 4 3 2 1 করে তারপরে নিজেকে একটু পজ করে তখন আমি যখন রিয়াক্ট করি, দ্যাট ইজ মোর এফেক্টিভ হয়। তো এইগুলোর জন্য আপনারা এটা শেয়ার করেন যে প্র্যাকটিস ওয়েজ টু মেইনটেইন পজিটিভ অ্যাটিটিউড, এমপ্যাথাইজ, লিডারশিপ, এগুলা জিনিসগুলা। আর এইটা আমি আরেকটা বইয়ের মধ্যে পেয়েছি, 4 Agreement, মিগুয়েল রুইজের। তো you can all try to read this book. It's a very small book, কিন্তু এই 4টা জিনিস প্র্যাকটিস করার পর থেকে কিন্তু লাইফে আমি হিউজ একটা শিফট দেখেছি। পার্সোনালি আমি এটাকে ট্রাই করে যে ডোন্ট টেক এনিথিং পার্সোনালি। আমরা সবকিছু, অনেকেই আছে সবকিছু জিনিস পার্সোনালি নিয়ে নেই, আর ওই জন্যই কিন্তু আমরা অনেক কিছু প্রবলেমেটিক। এরকম আমার একজন ফ্রেন্ডের মা আসছিল, যিনি একটার পর একটা শপিং করছিল, এই করছিল। আমি বুঝতে পারছি যে বাংলাদেশে যেতে হলে তার 2টা লাগেজ লাগবে না, 4টা লাগেজ লাগবে। তো আমি শুধু কাইন্ডলি বলছি যে আন্টি আপনি কিন্তু বুঝে শুনে একটু শপিং করবেন, যে কারণ আপনার অলরেডি ফুল হয়ে যাচ্ছে। তখন সে ওটাকে পার্সোনালি নিয়ে বললো, তুমি কি মনে করছো যে আমি ট্রাভেলিং করি না, আমি কি শুধু তোমরাই ট্রাভেলিং করো, ওই ধরনের একটা অ্যাটিটিউড হয়ে নেগেটিভ একটা পুরো ক্রিয়েট করে ফেললো। কিন্তু এখানে কিন্তু আমি কোনো পার্সোনাল অ্যাটাকে কোনো যাইনি, কিন্তু উনি পার্সোনালি নিয়ে ওই পুরো জিনিসটাকে নষ্ট করে ফেললো। এরকম আমরা রেগুলারলি কিন্তু করছি। সুতরাং কোনো কিছু হওয়ার আগে বলবো যে আমি এটা কেন পার্সোনালি নিচ্ছি। কেউ যদি আপনার সাথে খারাপও ব্যবহার করে, ওই মানুষটার ভিতরে অনেক কিছু চলছে বলে he or she is reacting to you. It's not about you. আর always do your best. আমরা যখন we always do our best with our thoughts, our emotion, জিনিসটা, and always do the right thing, things will be right. And be impeccable with your words. আমি যেটা বলেছি proactive words, ওইটা একটা very important, যে কি বলছি, মুখ দিয়ে কি কথা আসছে সেটা আমাদের জানতে হবে। And don't make assumptions. আমরা ম্যাক্সিমামরা অ্যাজাম্পশন দিয়ে চলছি, প্লিজ ডু নট মেক অ্যাজাম্পশনস। সো ওয়ান্স উই স্টপ মেকিং অ্যাজাম্পশন, থিংস ক্যান, আওয়ার ইমোশনস অলসো ক্যান বি বেটার। তো এই জন্য আমি বলবো লাস্ট স্লাইডটা আমি স্কিপ করে শুধু আমি একটা জিনিস, এই রুমির কোটটা আমার খুব পছন্দ, যে yesterday I was clever so I wanted to change the world, today I am wise so I am changing myself. তো আপনারা যারা এখানে আসছেন সবাই ইউ আর ইনটু কন্টিনিউয়াস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। যেদিনই আমরা আমাদেরকে জানার আগ্রহটা কমে যাবে, সেদিনই কিন্তু আমরা মরে যাব। তো ওই জন্য এই ইমোশনাল ইন্টেলিজেন্স জিনিসটা আমার মনে হয় সোশ্যাল ইমোশনাল লার্নিং, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ওয়ার্ক প্লেস, সব জায়গায় প্রচন্ড ভাবে দরকার। আর এই জায়গাটাতে যদি আমরা কাজ করতে পারি, যারা বায়োলজি আর ইসের মধ্যে ইন্টারেস্টেড, আমি জানি যে নিউরোপ্লাস্টিসিটি যেটা আছে, আমরা কন্টিনিউয়াস একটা জিনিস যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, আমাদের ব্রেইনেও কিন্তু নতুন ভাবে রিশেপ করে। এন্ড আই ক্যান ফিল দ্যাট মাই ব্রেইন হ্যাজ বিন রিশেপ, এন্ড দ্যাটস ওয়াই সবাই বলে যে তুমি সবসময় এত খুশি আর হাই থাকো কিভাবে, কারণ আমি ওইভাবে নিজেকে এখন তৈরি করে ফেলেছি। আর যখন আমি দেখছি যে যখন আমি অ্যাজিউম করছি না, জাজমেন্ট করছি না, আমার লাইফটা মাচ বেটার, আমি আর ওই প্যাথে আমি যাচ্ছি না। সো নিজেকে একটা ডিফারেন্ট প্যাথে এনে আমার ইমোশনটাকে কন্ট্রোল করছি। সো দ্যাটস অল। আমার যদিও অনেক এটা 3 hours এর জিনিস, কিন্তু আমি এখানেই কনক্লুড করছি। থ্যাংক ইউ ডক্টর রেহনুমা করিম। লেটস গিভ এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু হার। সবাই একটু হাততালি দিন যারা ভিডিওতে আছেন। So we are going to rush a little bit because we are a little bit over time. So আমরা আমাদের প্যানেলিস্ট আছেন, যিনি ডিস্টিংগুইশড প্যানেলিস্ট ডক্টর কাইয়ুম খান এবং মনজুর এবং ডক্টর রেহনুমা করিম, আমরা সবার সাথে আলোচনা করব। প্রথমে একটা কোয়েশ্চেন করে নেই ডক্টর রেহনুমা করিমের কাছে। আপনি বলেছেন দ্য 4 Agreements বইটির কথা, এরপরে এই বইটির লেখক মিগেল রুইজ আরেকটা বই লিখেন যেটার নাম হচ্ছে 5th Agreement। সেখানে তিনি লিখেন যে বি স্কেপটিক্যাল বাট লার্ন টু লিসেন। আমরা দেখেছি আমাদের বাংলাদেশি এবং ভারতীয় কমিউনিটি লিসিং স্কিল কিন্তু আমাদের খুব পুয়ার একটা কম্পোনেন্ট। সেই ব্যাপারে আপনি যদি সংক্ষেপে 1 মিনিট কিংবা 1.5 মিনিটে ইলাবোরেট করেন ইম্পর্টেন্স অফ দ্য 5th Agreement। ডেফিনেটলি আমি তো বলবো যে আমার লাইফের প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি, আগে আমি খুব স্টুডেন্ট অবস্থায় খুব ইমপেশেন্ট ছিলাম,
কেউ কিছু বললে ওটা শোনার আগে জাম্প করে আরেকটা জিনিসে করে যেতাম। তো ওইটাই আমাকে অনেকগুলো প্রবলেমে ফেলতো। কিন্তু যখন আমি এইসব জানলাম, আই ওয়াজ অ্যাওয়্যার যে লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, তখন অনেক কিউজ, মানুষের অনেক কিউজ, ইমোশন, ওই যে বলছি এমপ্যাথেটিক লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার শুধু লিসন শুনলে হবে না, আর ইউ অ্যান এমপ্যাথেটিক লিসনার? আপনি কি যখন শুনছেন তখন ওই মানুষটার জায়গায় নিজেকে প্লেস করে শুনছেন কিনা, ওতেও কিন্তু লিসনিং এ একটা ডিফারেন্ট চেঞ্জ আসে। ওই এমপ্যাথেটিক লিসনিং করার সাথে সাথে আপনি ডিফারেন্ট পার্সপেক্টিভে জিনিসটা দেখতে পারবেন, প্রবলেম গুলোকে দেখতে পারবেন, আর সলিউশন যখন করবেন টিমের সাথে, ওটা পুরোপুরি একটা ডিফারেন্ট ডাইমেনশন করে। আর এই জন্য আমি বলবো যে আমি আর যে টিমটা আছে, আমার যে 8 জনের টিম আছে হিরোজ ফর অল এর, এই 2017 সালে, তারা কিন্তু কোনো স্যালারি পায় না, কিন্তু তাদের যে মোটিভেশনটা কিন্তু এখন পর্যন্ত কমেনি। কারণ যখনই কোনো কনফ্লিক্ট হচ্ছে, দে ক্যান কাম টু মি, দে ক্যান কাম টু আদার্স, উই লিসন, উই সলভ দ্য প্রবলেম, ফ্যামিলির মতন। এই জিনিসটা করার পরে এরা কেউ কিন্তু বলে যে আমরা নিজেরা জব করছি, কিন্তু হিরোজ ফর অল ইজ দ্য প্লেস ওয়্যার উই ফিল উই আর হার্ড। Heroes for all is a place we feel a vision. Thank you. আমরা এখন নেক্সট প্যানেলিস্ট মঞ্জুরের কাছে যাব। মঞ্জুর, ইম্পর্টেন্স অফ লিসনিং স্কিল ফর ইনক্রিজিং দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স, তুমি যদি সংক্ষেপে তোমার অপিনিয়ন আমাদের সবার সাথে শেয়ার করো একটু। I think once again, thank you so much, Rehnuma. So much to learn out of your presentation. Now, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো যে আমি বাংলাদেশে 10 বছর কাজ করেছি বলেছি। তো বাংলাদেশে 10 বছর কাজ করার পরে আমি যখন আমেরিকাতে আসলাম, মাঝখানে কিছুদিন দুবাইতে থেকে, তো আমি প্রথমেই যেটা ফিল করলাম যে আমাদের মধ্যে সেই ইম্পেশেন্সটা ডেফিনেটলি, যে আমরা কথা শুনতে চাই না, কথা বলতে চাই, উত্তর দেওয়ার জন্য রেডি, মোর দেন লিসেনিং অ্যান্ড ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। আর আমি বলেছি আমি আইটি ফিল্ডে কাজ করি, তো আমার ফিল্ডে ইউজারদের রিকোয়ারমেন্টটাকে বোঝা, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট স্কিল, যে ইউজার আসলে কি চায়। অনেক সময় ইউজার cannot verbalize or cannot write it down, you know. So by interacting with question and answer and listening very proactively, we need to gather the actual need of the user, because একটা tools user চাচ্ছে কিন্তু সে ভালো মতো বোঝাতে পারছে না। তো সেটা বোঝার জন্য ইউজারের সাথে ইন্টারাকশনের ক্ষেত্রে এই লিসেনিং স্কিলটা খুবই দরকার। এবং আমাদের পারিবারিক জীবনে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বউরা হয়তো বলবে, এই তুমি তো কিছু শোনো টোনো না, মানে তুমি কথা শোনো না। এটা একটা কমন একটা কিন্তু কি বলবো কমপ্লেইন বউদের জামাইদের প্রতি। তো yeah, there is something to learn, and it's a continuous challenge, it's a journey. You cannot say that I'm perfect today. You always need to observe yourself and keep on doing the right thing. থ্যাংক ইউ মঞ্জুর। আমরা এখন নেক্সট প্যানেলিস্টের সাথে মুভ করি। ডক্টর কাইয়ুম খান, লিসনিং স্কিলের ইম্পর্টেন্স নিয়ে, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে তুমি কিছু বলবে? 1 মিনিট সংক্ষেপ করলে ভালো। হ্যাঁ, আমি খুব সংক্ষেপেই চেষ্টা করব, কিন্তু আমি আসলে রেনুমা যে কথাগুলো বলেছেন ওইটা আমি আসলে স্টিভেন কাভির 2টা হ্যাবিটের প্রেক্ষিতে বলবো। একটা হচ্ছে বি প্রোঅ্যাক্টিভ, এটা হচ্ছে টেকিং রেসপন্সিবিলিটি ফর আওয়ার ওন বিহেভিয়ার and responses to an external stimulus, be that a person, a situation, a problem, or a challenge. এখন এটার সাথে আমি আসলে লিঙ্ক করছি কাভি's 5th habit, seek first to understand and then to be understood. এবং এটা ইম্পর্টেন্ট কেন? কারণ to be understood, এটা আমরা সবাই জানি, আমার নিজেরও আছে এটা, it is the greatest hunger of the human psyche. এবং once people feel understood, then they are open to understand others. আমার মনে হয় এই কাভির 2টা হ্যাবিট আমরা যদি কালটিভেট করতে পারি, এবং এটা কালটিভেট করা এত সহজ নয়, কারণ এটা একদম একটা ম্যাসিভ প্যারাডাইম শিফট করতে হয় আমরা জীবনকে কিভাবে দেখি। কিন্তু এটা করতে পারলে আমার মনে হয় এই 2টা হ্যাবিটের কালটিভেশনের মাধ্যমে লিসনিং স্কিল তো ডেভেলপ করা সম্ভবই, এবং ইমোশনাল ইন্টেলিজেন্স বিকামস দ্য আউটকাম অফ দ্যাট প্রসেস। এখানে আমি শেষ করি, পরে আবার। থ্যাংক ইউ কাইয়ুম। তুমি যখন হ্যাবিটের কথা বললে, 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল অর 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ ফ্যামিলিজ, আরেকটা চমৎকার বই আছে যেটার নাম হচ্ছে দ্য পাওয়ার অফ হ্যাবিট, চার্লস ডুহিগের লেখা। সেখানে তিনি একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আমরা সবাই জানি আমরা অভ্যাসের দাস, এবং সেখানে তিনি একটা জিনিস বলেছেন যে habits emerge because our brain is looking for
লোয়েস্ট এনার্জি পটেনশিয়াল ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বলা যায় যে আমরা বেসিক্যালি ওয়েজ টু সেভ এফার্ট। আমরা সকলেই জানি এ সকল হ্যাবিট ইমপ্লিমেন্ট করা কিংবা ইমোশনাল ইন্টেলিজেন্সকে ইমপ্রুভ করার জন্য আমাদের বেসিক্যালি আমাদের সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে আমাদের অনেক দিনের ওল্ড হ্যাবিট। একটা বয়সের পরে সেই হ্যাবিটকে চেঞ্জ করা খুব কঠিন, যে কারণে ডক্টর রেহনুমা ইয়াংদেরকে ধরছেন, উইচ ইজ এ ভেরি গুড স্টেপ। কিন্তু আমরা যারা এখানে শ্রোতা তারা অনেকেই অনেকটা বয়স পেরিয়ে এসেছি, কিন্তু তবু যদি আমরা মনে করি ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা হ্যাবিটকে অতিক্রম করব, যে পাওয়ার অফ হ্যাবিটকে আমরা ভেঙে দিব একটা সাইকেল থেকে, সেই সাইকেলকে ভাঙার জন্য আমাদেরকে যদি খুব সংক্ষেপে 1 মিনিটে এগেইন ডক্টর রেহনুমা, প্রথমে আমি যাবো ওনার কাছে, তারপরে 2 প্যানেলিস্টের কাছে যাব, সংক্ষেপে একটু গাইড দেন যে আমরা মানলাম শিখলাম যে সবই ভালো, কিন্তু কি করে আমাদের হ্যাবিটকে পরাজিত করব। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার সব ফেভারিট বুকস গুলার কথা বলছেন, যে 7 হ্যাবিটস স্টিভেন কোভির, তারপরে যে পাওয়ার অফ হ্যাবিটস, আর আরেকটা বই আমি রেকমেন্ড করবো যদি আপনারা পড়ে না থাকেন, অটোমিক হ্যাবিটস, জেমস ক্লিয়ারের। তো ওইটা আমি বলবো যে কনসাইজ ওয়েতে এত সুন্দর করে বলেছে যে আমরা কিন্তু সবকিছুতে রেজিস্ট্যান্সটা কাজ করে। তো ওই রেজিস্ট্যান্সে কোনো কিছু করতে গেলে আমি জানি যে জিনিসটা ভালো, কিন্তু আমরা রেজিস্ট করি, কিন্তু কারণ আমরা উই আর ভেরি কমফোর্টেবল ইন আওয়ার ওল্ড হ্যাবিট। তো আমি একটা এক্সাম্পল দিব যে আমি রিয়েলাইজ করলাম যে আই হ্যাভ টু এক্সারসাইজ, এই হ্যাবিটটাকে আমি কিভাবে করতে হবে। তো ওই জিনিসটার জন্য ট্রিগার গুলা কিন্তু আমাদের সেট করতে হবে, যে আমি আগেই আমার স্নিকার্সটাকে রেডি রাখছি আমার রুমে, আগেই নিজেকে এক্সারসাইজের ড্রেসটা পরে ফেলছি, তখন 4টার সময় আমি উঠে ইচ্ছা হচ্ছে না আমার নিচে গিয়ে বেসমেন্টে গিয়ে ট্রেডমিলে দৌড়ানোর, পরে নিজেকে রেজিস্ট 5 4 3 2 1 বলে সঙ্গে সঙ্গে উঠে আর কোনো কিছু চিন্তা না করে আমি ওই ট্রেডমিলে উঠে যাচ্ছি। আর আগেই কিন্তু আমি নিজেকে ওই এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করতে হচ্ছে। আপনি দেখবেন যে এখন এয়ারপোর্ট সব জায়গায় হ্যান্ড স্যানিটাইজার, আর যখনই হ্যান্ড স্যানিটাইজার গুলো ইজিলি অ্যাভেলেবল, আমরা কিন্তু একটু পরপর যে হ্যান্ড স্যানিটাইজারে হাতটাকে ক্লিন করে নিচ্ছি, কারণ ওই ট্রিগার গুলা কিন্তু সেট করে ফেলেছে বলে আমাদের হ্যাবিটটা এখন ফর্ম করছে। ট্রিগারটা অ্যাভেলেবল না থাকলে কিন্তু আমরা হ্যাবিটটা ফর্ম করতো না। তো ওই জন্য সেট ইউর এনভায়রনমেন্ট ইন দ্যাট ওয়ে, এন্ড আই থিঙ্ক আর ওই যে 5 4 3 2 1 করে ওই জাম্প করে যদি আমরা কয়েকদিন 7টা দিন, it takes I think 30 days to 90 days to create a lifestyle, and 30 days to 9 days এই হ্যাবিটটা আস্তে আস্তে ফর্ম করতে থাকে। 9 days যদি নিজেদেরকে একটু টেনে রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করে কাজ করতে পারি, তাহলে বোধহয় হ্যাবিটটা আমরা ফর্ম করতে পারবো। এক্সেলেন্ট। পাওয়ার অফ হ্যাবিটের চার্লস ডুহিগের সাথে আপনার মতামতের এক মনে হচ্ছে। আচ্ছা, আমি সংক্ষেপে আবার যাই মঞ্জুর চৌধুরীর কাছে। মঞ্জুর, তুমি সংক্ষেপে একটু বলো যে হাউ টু বিট দিস ওল্ড হ্যাবিট of doing the same thing over and over without paying attention to emotional intelligence. Yeah, this is a very good point. Jay, we'll have to internalize things. আমরা একটা কিছু শুনলাম বা জানলাম, কিন্তু ওটার উপর যদি বেনিফিটটা নিতে চাই, তাহলে ওটার উপর আমাদের কাজ করতে হবে, আমাদের হ্যাবিটে পরিণত করতে হবে। তো হ্যাবিটে পরিণত করার জন্য একটা জিনিস আমি শিখেছি, যে আমাদের কোন একটা এক্সিস্টিং হ্যাবিটের সাথে এই নতুন যেটা আমি শিখতে চাই সেটাকে যদি আমি ট্রাই করতে পারি। A very good example somebody shared with me that যে ডাক্তার তাকে বলেছে, ডেন্টিস্ট বলেছে তোমাকে ফ্লস করতে হবে। তো বলে আমি তো ফ্লস করার হ্যাবিট ছিল না, তখন আমি করেছি কি একটা ফ্লস করার একটা জিনিস কিনে নিয়ে এসেছি, যেটা ওই একটা প্লাস্টিকের জিনিস যার মধ্যে একটা সুতা লাগানো আছে। তো ওইটাকে আমি আমার টুথব্রাশের সাথে একটা প্লাস্টিক রিবন দিয়ে টাই করে ফেলেছি। তো আমি তো প্রতিদিন আগের হ্যাবিট আমি ব্রাশ করি ঘুমাতে যাবার আগে বা দিনে যখনই করি একবার দুবার, বলে যে এখন যেহেতু ওই ফ্লস করার ইকুইপমেন্টটাও ওটার সাথে জড়িত, তো দ্যাট রিমাইন্ডস মি দ্যাট আই হ্যাভ টু ফ্লস। চমৎকার টিপ। And then I tried it for 30 days and it became habit. Now I don't need to do that thing, even if it is not tied to, I can go through that. So that's one technique. চমৎকার টিপ। থ্যাংক ইউ মঞ্জুর। লেটস হিয়ার ফ্রম ডক্টর কাইয়ুম খান। এটা আমার একটু বড় অ্যান্সার দিতে হবে, কারণ আমি একটা প্রেমিস দেব, তারপরে একটা গল্প বলবো। আমাকে একটু টাইম দিতে হবে, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ দ্য কোয়েশ্চেন ইজ ভেরি রেলেভেন্ট। আমার মনে হয় প্রথম, ইন টার্মস অফ তুমি যেটা বললে কাল্টিভেশন অফ হ্যাবিট, এটা যদি আমরা একটা ফান্ডামেন্টাল বিলিফ সেট ডেভেলপ না করতে পারি ইন দ্য ক্যাপাসিটি ফর হিউম্যান বিং টু চেঞ্জ ফর বোথ দ্য সেলফ অ্যান্ড আদার্স, তাহলে কিন্তু হ্যাবিট ফরমেশন অর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইম্পসিবল। কিন্তু এটা কখন সম্ভব?
এইটা আমি এখন I'll get back to সাকিব, তুমি আর আমি আমাদের প্রিয় বই ভিক্টর ফ্রাঙ্কেলের ম্যানস সার্চ ফর মিনিং, এটার ফান্ডামেন্টাল প্রেমিস হচ্ছে if there is a why in life, if a person tries to discover the reason for his or her existence, that will help that person to withstand and overcome the varied challenges that life throws at him, and then continue to cultivate good habits and improve the self. এখন আমার গল্পটা আমি বলি, এটাও ফ্র্যাঙ্কেলের বই থেকে। এই গল্পটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট। এইটা আমি একদম মেমোরি থেকে বলছি, অনেক কিছু ভুল থাকতে পারে, বাট মেইন পয়েন্টটা কারেক্ট। ফ্র্যাঙ্কেল ওনার এই বইটাতেই লিখেছেন যে উনি যখন নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলেন, প্রিজনাররা একজন লোকের নাম জানতো, খুবই রুথলেস একটা লোক, এবং প্রিজনার তাকে নাম দিয়েছিল দ্য এক্সিকিউশনার। এবং এর ভিতরে কোনো দয়া মায়া কিচ্ছু ছিল না। তার এনজয়মেন্ট ছিল মানুষকে টর্চার করা, ব্রুটালি টর্চার করা, এবং কোনোদিন কোনো অনুশোচনা বোধ তার ভেতরে থাকতো না। তা ফ্র্যাঙ্কেল তো উনি সার্ভাইভ করলেন নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প, এবং বহু বছর পরে উনি সাইবেরিয়া একটা প্রিজনে ভিজিট করেছিলেন, এবং তখন উনি শুনলেন একজন অদ্ভুত একটা প্রিজনের কথা, সবাই যাকে নাম দিয়েছিল দ্য সেইন্ট, এবং তার কাজই ছিল সে মানুষকে কিভাবে হেল্প করতে পারে, মানুষের প্রতি কিভাবে দয়া প্রদর্শন করতে পারে, মানুষকে কিভাবে বিভিন্নভাবে সাহায্য করতে পারে। তা ফ্র্যাঙ্কেল এই মানুষটাকে উনি খুব আগ্রহান্বিত হয়ে দেখা করতে গেলেন, এবং আপনারা সবাই বুঝতে পারছেন এই দিস সেন্ট ওয়াজ নান আদার দেন দ্য এক্সিকিউশনার। তখন ফ্র্যাঙ্কেলের ছিল যে ডু নট এভার ডাউট about the capacity for a human being to change. আমার মনে হয় হ্যাবিট বলি, ইমপ্রুভমেন্ট বলি, এই ফান্ডামেন্টাল বিলিফ যদি আমাদের না থাকে যে প্রত্যেকটা মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে। আমি একটা যোগ দিয়ে শেষ করব, ইয়েস, ইভেন ডোনাল্ড ট্রাম্প ক্যান চেঞ্জ ফর দ্য বেটার। আচ্ছা, আমরা যখন ডোনাল্ড ট্রাম্পের কথায় আসলে একটা ডেভিলস অ্যাডভোকেট হই, অনেক ইঞ্জিনিয়ার হয়তো বলবেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স টু উইশি ওয়াশি, এটা বেসিক্যালি টু পলিটিক্যালি কারেক্ট। কেননা আমরা দেখেছি আমাদের জীবনে যারা খুব সাকসেসফুল লোক তারা ইমোশনালি খুব অকওয়ার্ড, যেমন আলবার্ট আইনস্টাইন, স্টিভ জবস, বিল গেটস, এলন মাস্ক, জেফ বেজোস, এদের কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের পরিমাপে এরা কেউই খুব একটা ভালো স্কোর পাবে না। তাহলে আমরা যারা দাবি করছি যে সাকসেসের সাথে ইমোশনাল ইন্টেলিজেন্স জড়িত, এটা কি এক ধরনের সাকসেস? যারা খুব হাই এন্টারপ্রেনারশিপের দিকে ঝুঁকে তাদের মধ্যে যদি এক ধরনের এক্সেন্ট্রিসিটি না থাকে, আমরা দেখেছি প্রত্যেক বড় বড় বিজ্ঞানী, বড় বড় এন্টারপ্রেনারদের মধ্যে কিন্তু এই বেসিক্যালি যেটা ব্যারিয়ার হয়ে যায়। যেমন খুব নাম করে একজন সাইকোলজিস্ট ছিলেন অ্যালেন ডাকওয়ার্থ, উনি একটা বই লিখেছেন দ্য গ্রিট, দ্য পাওয়ার অফ পেশেন্স এন্ড পারসিভিয়ারেন্স। সেই বইতে কিন্তু উনি প্রধানত বলেছেন সাকসেসের প্রধান রিকোয়ারমেন্ট হচ্ছে গ্রিট, যেটাকে বলেছেন রিলেন্টলেস পারসুইট অফ দ্য থিং দ্যাট ইউ ওয়ান্ট টু ডু। সো পাওয়ার অফ প্যাশন যদি আমরা সরিয়ে ফেলি, আমরা যদি সবাই সুফি হয়ে যাই, তাহলে হয়তো ম্যাটেরিয়াল সাকসেস দিকে আমরা আগাবো না, রুমির মতো। তাই যদি হয়, তাহলে এখন আমার প্রশ্ন প্যানেলদের কাছে, এবং আমি চাচ্ছি সংক্ষেপে 1 মিনিটের উত্তর। আমি শুরু করব কাইয়ুমকে দিয়ে এবং শেষ করব ডক্টর রেহনুমা করিমকে দিয়ে, তারপরে আমরা প্রশ্ন উত্তর পর্বে ফিরে যাব জেনারেল পাবলিকের জন্য। কোয়েশ্চেন টু ইউ ইজ দ্যাট how does emotional intelligence and the grit and the excellence in the technical field kind of collide with each other? আমরা কোনটাকে গুরুত্ব দেওয়া উচিত, পাওয়ার অফ প্যাশন, নাকি আমরা ব্যালেন্স আউট করে সবকিছুকে নরম সরম করে দিয়ে ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়ে যাব? কাইয়ুম। এখানে একটা ফান্ডামেন্টাল প্রেমিসের ব্যাপার আছে, the definition of success. Is material success the only definition of success, or is success is a holistic thing which includes success socially, includes success in relationship, includes success in helping humanity? Naki, for example, classic example hoche Steve Jobs.
এবং সাকিব, আমি ইনসিডেন্টালি তোমার কোডটা এখানে দেব। I don't know whether you recollect, once you finished reading Steve Jobs' biography, তুমি আমার সাথে ফোনে আলাপ হচ্ছিল, তুমি এই শব্দ, এই বাক্যটা বলেছিলে, বেটা খুব একটা বাজে লোক ছিল। I don't know whether you recall that or not. এখন এই যে জিনিয়াস, কিন্তু তোমার জীবনী পড়ে তোমার মনে হলো বেটা খুব বাজে লোক ছিল, তো এটা ওর জন্য কি বয়ে আনলো? Is he really successful? এটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। মাদার টেরিসা বেশি সাকসেসফুল না স্টিভ জবস সাকসেসফুল? নেলসন ম্যান্ডেলা বেশি সাকসেসফুল না স্টিভ জবস বেশি সাকসেসফুল? তারপরে ভারতে যেমন অরুন্ধতী রয় বেশি সাকসেসফুল নাকি স্টিভ বেজোস বেশি সাকসেসফুল? আমার মনে হয় মেটেরিয়ালিস্টিক ইন্টারপ্রিটেশন অফ সাকসেস, আমার মনে হয় উই নিড টু, যারা আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সে বিলিভ করি, we need to reshape the definition of success. It has to be defined in a much broader context. Thank you, Qayyum. আমরা এবার মঞ্জুরের কাছে যাব। মঞ্জুর, সংক্ষেপে তোমার পার্সপেক্টিভ about success এবং ইমোশনাল ইন্টেলিজেন্স এবং গ্রিট এবং the examples ahead of us, তুমি কিছু বলো সংক্ষেপে। আমি তোমার প্রশ্ন শুনে আমার যেটা আমার মাথায় প্রথমেই আসলো যে there was a survey যে ইমোশনাল ইন্টেলিজেন্স কাদের বেশি, বিভিন্ন লেভেলের এমপ্লয়ীদের একটা সার্ভে করা হয়েছে, যে একদম বেসিক লেভেলে যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রিবিউটর, তারপরে মিডল ম্যানেজার, সিইও, উপরের দিকে। তো দেখা গেল যে মিডল ম্যানেজার যারা পিপল নিয়ে কাজ করে মাচ মোর, তাদের ইমোশনাল ইকিউ is much more than all those CEOs or C-suite people, you know. So definitely মনে হচ্ছে যে greed and all those things, that is definitely has a role if your goal is to go into that level, you know. But at the same time, coming back to Qayyum's point, যে what is your goal at the end of the day? Do you want to be just be successful and leave your mark in the world like Steve Jobs, giving us all this fabulous product, or you want to have a balanced life where you enjoy each moment of your life by being in the middle ground, not to be in either extreme. So I think that moderation and balance is much more important. থ্যাংক ইউ মনজুর। আমরা ফিরে যাব ডক্টর রেহনুমা, আমাদের আজকের গেস্ট স্পিকারের কাছে। আমার কোয়েশ্চেন হবে তার কাছে, ক্যান ইমোশনাল ইন্টেলিজেন্স এন্ড গ্রিট or coexist? If I want to become a CEO, what should I focus? The emotional intelligence or the grit? আমি একটু আগের এটার মধ্যেও যাচ্ছি, যে আগেরটায় যাচ্ছি যে জেফ বেজোস, স্টিভ জবস, এরা দুইজনে, স্টিভ জবস কিন্তু ক্যান্সারে মারা গেলেন। আর উনার স্ট্রেস ফ্যাক্টর, আমরা জানি যে স্ট্রেস অ্যাকুমুলেট করে, আর স্ট্রেস অ্যাকুমুলেট করে কর্টিসল ক্রিয়েট করে, আর কর্টিসল থেকে কিন্তু আমাদের অন্যান্য জিনিস, ডায়াবেটিস, ক্যান্সার, এগুলাকে অ্যাক্টিভেট করা যায়। তো এনারা সাকসেসফুল ছিলেন, কিন্তু স্টিভ জবস এর কিন্তু এন্ডটা মিনিংফুল হয়নি। আমরা লাইফের কি মিনিংটা কিভাবে, সেন্স অফ ফুলফিলমেন্ট, ওই জিনিসটা আমরা কিভাবে দেখছি ওইটা ডিপেন্ড করছে, যেটা আগের প্যানেলিস্টরা ওনারা বলেছেন। আর জেফ বেজোস কেও যদি আমরা বলি, হি ইজ সাকসেসফুল, কিন্তু সারাক্ষণ অ্যামাজন এমপ্লয়ীদের সে কিভাবে ট্রিট করে, এই যে বাথরুম ব্রেক দিচ্ছে না, দিচ্ছে না, এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে তার রিলেশনশিপ ম্যানেজমেন্ট স্কিলটা খারাপ বলে তাকে কন্টিনিউয়াসলি এখন স্ক্রুটিনির মধ্যে হতে হচ্ছে। আমরা এখনো কিন্তু সমগ্র পিকচারটা দেখছি না তার সাকসেসের। ইমিডিয়েট একটা পয়েন্ট দিয়ে যেমন আমরা ফেলিয়ারকে বোঝা যায় না, একটা লাইফের পয়েন্ট দিয়ে সাকসেসকেও বোঝা যায় না। তো ওই জন্য বলবো যে গ্রিটটা ডেফিনেটলি, গ্রিট আর ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু একসাথে কাজ করে। যেমন অ্যাঞ্জেলা ডাকওয়ার্থের বইটার কথা বলেছিলেন যে গ্রিট, তো ওই গ্রিটটা আমি পড়েছিলাম, তো ওখানে ছিল যে ট্যালেন্ট ইনটু এফর্ট হলো স্কিল, আর স্কিল ইনটু এফর্ট হলো আপনার গ্রিট। তো যখনই আমরা এফর্টটা দিতে চাবো, এফর্টটা দেওয়ার জন্য কিন্তু আমার মোটিভেশন লাগবে, আর মোটিভেশনটা কিন্তু আসে ইমোশনাল ইন্টেলিজেন্সটা থেকে, যে ডু আই ওয়ান্ট টু ডু দিস অর ডু আই ওয়ান্ট টু বি ইন মাই কমফোর্ট জোন। সুতরাং গ্রিট আর ইমোশনাল ইন্টেলিজেন্স ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড। আর ওটার সাথে আরেকটা জিনিস কাজ করছে, সেটা হলো আপনি ক্যারল ডুয়েকের যদি মাইন্ডসেট বইটা পড়েন, যে গ্রোথ মাইন্ডসেট। সো গ্রোথ মাইন্ডসেট, গ্রিট, ইকিউ, এই তিনটা কিন্তু প্যারালালে আমরা যখন একসাথে কম্বাইন করেই করতে পারবো, তখন ওই যে সেন্স অফ মিনিং, ম্যান ইন সার্চ অফ মিনিং, ওটা ওয়ান অফ মাই ফেভারিট বুকস অলসো, যে ওই যে পারপাসটা আমরা পাবো, লাইফের পারপাসটা, আমি কেন এখানে এসেছি,
ওই জিনিসটা যেদিন বুঝতে পারবো, দুইটা দিন কিন্তু আমাদের সবচেয়ে লাইফে ইম্পর্টেন্ট। একটা কোট আছে যে দ্য ডে when I was born and the day when I realized why I was born. তো ওই why I was bornটাই হলো সেলফ অ্যাওয়ারনেস, যেটা ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে আসে। সুতরাং আমি বলবো যে আরেকটা তো এক্সাম্পল দেখতেই পাচ্ছি যে নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার, শি হ্যাজ এমপ্যাথি। যখন ওই যে মস্কে কিলিংটা হলো, সে পুরা দেশব্যাপী বন্দুক ব্যান করে দিল, কিন্তু আমেরিকার ট্রাম্প বা কোনো গভর্নমেন্ট কিন্তু এখন পর্যন্ত ওই জিনিসটা করতে পারেনি, বিকজ দে ওয়ার ফিলিং দ্যাট ইট উইল শো আস উইক। তো কিন্তু আরেকদিকে মেয়েদের এমপ্যাথিটা দিয়ে আমি বলবো women can be more empathetic and emotionally intelligent leaders than men. থ্যাংক ইউ ফর আমাদের প্যানেলিস্ট এবং আমাদের স্পিকার। আজকে আমরা একটা চমৎকার আলোচনা শুনলাম। আই থিংক উই মে নিড মোর প্রেজেন্টেশনস ডাউন দ্য রোড, মেবি কাইয়ুম এন্ড মনজুর এন্ড রেহনুমা ক্যান কাম ব্যাক ফর এ লঙ্গার ডিসকাশন। আজকে আমাদের সময় খুব শেষ হয়ে আসছে। আমরা এখন ওপেন করব জেনারেল অডিয়েন্স যারা ছিলেন তাদেরকে কোয়েশ্চেনের কাছ থেকে। বাট বিফোর উই ডু দ্যাট, লেটস গিভ এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু আওয়ার প্যানেলিস্ট এন্ড দ্য স্পিকার अगेन। যারা যারা ভিডিওতে আছেন, লেটস গিভ এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। আমরা এখন প্রশ্ন, আমি দেখছি নাজমুল তুমি মনে একটা প্রশ্ন করতে চাচ্ছ, সংক্ষেপে একটা প্রশ্ন করো, এবং তুমি যদি চাও কার কাছে তুমি আনসার চাও সেটা বললে ভালো হয়, যাতে আমরা ডিরেক্টলি অন্য কারোর প্রশ্ন যেতে পারি। সো প্লিজ আইডেন্টিফাই হু আর ইউ আস্কিং দ্য কোয়েশ্চেন ফর। নাজমুল। আমি বলবো না কার কাছে, তুমি এর মধ্যে তোমার ধারণা পরিষ্কার হয়ে গেছে, আমি জানি ইউ আর টু ট্যালেন্ট, তুমি তাকেই দিবা যাকে ভালো মনে করো তুমি। আচ্ছা, আমার প্রশ্ন হলো, একটা হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি থাকার ফলে তারা তাদের ইমোশন কিন্তু 30 বছর অনেক কিছু বুঝে, এই যে বুঝাবুঝির ফলে কি ইকিউ লেভেলটা একটা ইকুইলিব্রিয়ামে আসে, অথবা ইকিউ কি কন্টাজিয়াস? এই ব্যাপারে আমি মনে করি মনজুর প্রবাবলি আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে। মনজুর, তুমি তোমার জীবনে অনেক অভিজ্ঞতা ভাবির সাথে, সো ক্যান ইউ শেয়ার আনসার নাজমুলস কোয়েশ্চেন? Yeah, that's a good thing to try to answer from my own life experience. তো আমি হলাম নোয়াখালীর লোক, নোয়াখাইলা, আর আমার বউ হইলো চিটাগাঙ্গিয়া। তো এদের মধ্যে খুব ফাটাফাটি হয়, আমরা জানি, তাই না? তো but fortunately we had definitely ups and downs in our life, you know. We had to understand each other at the beginning of our journey, but over the years definitely we know each other more, and I think the main thing is to appreciate the other person. Like আমরা দোষগুণেই মানুষ, আমাদের কিছু ভালো গুণ আছে, কিছু খারাপ গুণ আছে। তো আমরা যদি ভালো গুণগুলোকে হাইলাইট করি মোর অ্যান্ড মোর, and then খারাপ গুণগুলোর ব্যাপারে একটু নিশ্চুপ থাকি বলতে, we have a tendency based on our brain structure, যে আমাদের যে কি বলা যায় limbic system, that always want us to give the reaction immediately, especially to the negative things, you know. So সেটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, যেটা রেহনুমা বলেছে যে 5 4 3 2 1, take a pause before you react to, especially to the negative inputs, that can help a lot. থ্যাংক ইউ মনজুর। আমরা যাই আমাদের অডিয়েন্সের কাছে। আর কারো কোয়েশ্চেন থাকলে আপনারা আনমিউট করুন একটু এবং প্রশ্ন করুন। এনি কোয়েশ্চেন ফ্রম দ্য অডিয়েন্স? কারো কোনো প্রশ্ন আছে কি? আমাদের সময় একদম শেষ, আমরা একদম শেষের কোটে আছি, বাট আই থিংক উই ক্যান টেক ওয়ান অর টু মোর। ভাইয়া চ্যাট বক্সে একটা কোয়েশ্চেন আছে। A question, yeah. So the question is, what are the key features of EI in leadership? To Rehnuma, can you answer that question? Sure. আমি তো বলবো প্রত্যেকটা ফিচার যেটা আমি বলেছি ওগুলা লিডারশিপের একটা অংশ, যে হাউ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং ইয়োর এমপ্লয়ি অর দ্য পিপল হু ইউ আর ওয়ান্টিং টু ইনফ্লুয়েন্স, তাদেরকে কিভাবে বুঝতে হবে, ওই জন্য লিসনিংটা দরকার। তার সাথে দরকার এমপ্যাথি। এখন কিন্তু একটা বড় একটা জিনিস হলো এমপ্যাথেটিক লিডারশিপ, আর লিডারশিপ উইথ কনসিয়াসনেস, ওই জিনিসটা হলো একটা ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। তো আমরা যদি কনসিয়াসনেসটা তখনই হয় যখন উই আর সেলফ অ্যাওয়্যার। তো ইকিউ এর ওই জিনিসটা যে আমার কি কি জিনিস, আমি কোন জিনিসটাই রিয়াক্ট করছি, কার সাথে কিভাবে তাকে ইনফ্লুয়েন্স করা যাবে, এই জিনিসগুলা, কোন জিনিসটা মানুষের উইকনেস, আমার কোনটা উইকনেস, এই সবকিছুই আমার যখন আমি বুঝতে পারবো তখনই আই ক্যান বি আ গুড লিডার। আর আমি গুড লিডার কিন্তু আমি নিজেকে নিজে গুড লিডার বললে হবে না,
অন্যরা আমাকে যখন গুড লিডার বলবে, যে কখন, যখন আমি আই ক্যান ইনফ্লুয়েন্স আদার। আর কখন আমি ইনফ্লুয়েন্স করতে পারবো, যখন আই হ্যাভ দ্যাট লাইকেবিলিটি ইন্ডেক্স, আমাকে মানুষ ওই ইমোশন, তাদের ইমোশনটা আমি বুঝে কাজ করতে পারছি, ওই জিনিসগুলোকে বুঝবে, তখন আই ক্যান বি আ লিডার। আর লিডার মানেই হলো টু ইনফ্লুয়েন্স আদার এন্ড মেক আদার্স ওয়ার্ক ফর ইয়োর ভিশন। আর ওই জন্যই আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে আমরা ইগনোর করতেই পারবো না। প্রত্যেকটা সোশ্যাল কম্পিটেন্স, রিলেটেডনেস, সেলফ অ্যাওয়ারনেস, প্রত্যেকটা জিনিস আমাদের দরকার। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট লিডারশিপের জন্য যেটা দরকার, যে আমাদের কারেজ থাকা দরকার, টু রিয়েলি নট টু বি অ্যাফ্রেড অফ লুজিং আওয়ার পজিশন। যেমন আমি যখন আমার কোম্পানি যখন রান করতাম, আমরা একটা এক্সাম্পল দিই। সো when I hired a talented person in my company, আমি তাদেরকে বলতাম প্রথম দিকে যে your job is to replace me so I can go do something else. That is the leadership's one of the leadership attribute, that you basically let other people do your job, you train them, and that's how you build loyalty to the people. আচ্ছা, আমাদের and appreciation, ওই জিনিসটা আরেকটা, যে appreciation, ওটা আমাদের ডেফিনেটলি অ্যাজ আ লিডার করতে হবে। and don't be afraid, কেউ যদি আপনার থেকে ভালো হয়ে যায়, you should be proud যে সে আমার থেকে ভালো আমার টিমের মধ্যে আছে। সিকিউরিটি থাকতে হবে, ওই সেন্স অফ সিকিউরিটিটা থাকতে হবে, সেন্স অফ সিকিউরিটিটা থাকতে হবে। রাইট, সেটাই আর কি। তো আজকে আমাদের আলোচনা, আমরা মনে হয় আর কোনো কোয়েশ্চেন আমি দেখছি না এই চ্যাট বক্সে কিংবা অন্য কোনো কোয়েশ্চেন যেহেতু নাই, আমরা মনে হয় আমরা যেহেতু অলরেডি একটু ওভার, আমরা জানি যে একটা কালচারাল কম্পোনেন্ট আছে এই অনুষ্ঠানের পরে। সুতরাং আমি চাচ্ছি আজকের এই অনুষ্ঠানটা চমৎকার, আমরা অবশ্যই আরো বেশি আলোচনা করতে পারি। হোপফুলি অর্গানাইজাররা will identify and ask Rehnuma to come back. She did a fantastic job. We want to thank you for bringing that up. And আমাদের panelist Manzoor এবং Qayyum Khan, we are proud of you. You guys have done a fabulous job in interacting. And at the same time, thanks a lot to all the audience যারা participate করেছেন, question করেছেন, এবং please look at the questionnaire of Rehnuma and also her presentation that organizer will share with you. And we have talked about many great books like Viktor Frankl's Man's Search for Meaning, Angela Duckworth, great, The Power of Habit by Charles Duhigg, The Fourth Agreement and the Fifth Agreement, 7 Habits of Highly Effective People, এই সকল বই একদম ল্যান্ডমার্ক বই। আরেকটা বই আমার কাছে খুব প্রিয়, যেটা আমি বলবো, সিমন সিনেকের স্টার্ট উইথ ওয়াই, খুব নামকরা বই, খুব ভালো বই। তো এরকম অনেক বই আছে। তো আমরা আসলে এগুলো থেকে শিখলে, আর অবশ্যই ইমোশনাল ইন্টেলিজেন্সের ক্লাসিক যে বেস্ট সেলার, সেটা তো আছেই। তো যাক, আজকে অনেক ধন্যবাদ, আমি এখানেই শেষ করছি, আমি বিদায় নিচ্ছি। নাজমুল, তোমার কাছে আমি ফিরে যাচ্ছি পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সাকিব। সাকিব, তুমি আমাকে তো থ্যাঙ্কস দিলা না, আমি যে ঠিক লোকগুলোকে আনতে পারছি, তোমাকে আনলাম, মঞ্জুরকে আনলাম, কাইয়ুমকে আনলাম, আমি 1 মাসের চেষ্টা করছি আমি এটা, তুমি আমাকে থ্যাঙ্কস দাও। তুমি definitely you deserve, not only you Najmul, actually everybody in this organizing team for the British Columbia, you guys deserve a fantastic, I mean, thank you from all of us, because আমরা সকলেই এনজয় করেছি, এরকম একটা আলোচনা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সাকিব, জাস্ট কিডিং, অ্যাকচুয়ালি আমি সাকিবের কথা থেকে যা বুঝলাম যে আমাদের এই লেকচার সেশন আরো কয়েকটা করতে হবে, কারণ রেহনুমা খুবই টাইটের মধ্যে দিয়ে যাচ্ছিল, যে অনেক কথা না বলা কথা আজকে বলতে পারিনি, অনেক কথা বলা ছিল। মঞ্জুর আছে, কাইয়ুম আছে, আমরা ভবিষ্যতে আশা করতেছি আমরা আরো এই লেকচার সেশনটা আরো এক্সটেন্ড করব, এবং প্রতিটা লেকচার সেশনেই তুমি মডারেটর হিসেবে থাকবে। তুমি কথা দিচ্ছ বলে আমি ধরে নিলাম, তোমাকে আমাদের দরকার হবে, আমরা চাই তোমাকে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। মডারেটরের জন্য তালি কোথায়? মডারেটরের জন্য একটা তালি দেওয়া হোক। ঠিক আছে, এবার আমরা সবার জন্য আমরা